আসসালামু আলাইকুম। ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানে সবাইকে স্বাগতম। আমরা অলরেডি লাইভে চলে এসেছি এবং আমাদের আজকের লাইভ আড্ডা হবে সায়েন্স অ্যান্ড সায়েন্স ফিকশন, হাউ ড্রিমস ক্যান বিকাম রিয়েলিটি, এই শীর্ষক কিছু কথা নিয়ে। এবং আমাদের খুবই সৌভাগ্য যে আমাদের সাথে আছেন একজন বাংলাদেশি বিজ্ঞানী সালমান প্রমন ভাইয়া। সালমান প্রমন ভাইয়া, আসসালামু আলাইকুম, অনেক ধন্যবাদ আমাদের এই শোতে যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অফ অল আমি খুবই সাধুবাদ জানাই তোমার এই যে 365 কিংবা প্রতিদিন একটা করে ভিডিও আসছে। আমি ভাগ্যবান মনে করবো এখানে আসার জন্য, এবং যারা দেখছেন তাদেরকে সবাইকে অভিবাদন এবং ধন্যবাদ যে লাইভটা আপনারা দেখছেন কিংবা আগ্রহ প্রকাশ করেছেন। স্পেশালি আমি কিন্তু কোনো এখনো বিজ্ঞানী হইনি, ইনশাল্লাহ হওয়ার ইচ্ছা আছে, কিন্তু এখনো ওই পর্যায়ে পৌঁছানো হয়নি। আমি সামান্য এডুকেটর বলতে পারেন। বাট আজকে খুবই আমি এক্সাইটেড, কারণ আজকের যে আলোচনাটা বেসিক্যালি আমার খুব ছোটবেলা একটা প্রিয় এখনো বিষয়, সেটা হচ্ছে সায়েন্স ফিকশন বা বৈজ্ঞানিক কল্পকাহিনী, যেটা আমরা ছোটবেলা পড়তাম, বইয়ের উপর লেখা থাকতো। ধন্যবাদ। সো নাহিয়ান, তুমি চালিয়ে নিতে পারো। আচ্ছা, আমার মনে হয় যে সালমান প্রমন ভাইয়াকে শুধু নাম দিয়ে পরিচয় করিয়ে দিলে আসলে আপনারা সবাই আসলে ওনার কাজের যে ভাস্টনেস আছে সেটা হয়তো বুঝতে পারবেন না। তো আমি আরেকটু, যারা ওনাকে অলরেডি চেনেন না তাদের জন্য আরেকটু ব্যাখ্যা করে যদি বলি, সালমান প্রমন ভাইয়া একজন বায়োটেকনোলজিস্ট। উনি বিশ্ববিদ্যালয় থেকে এই বিষয়ে পড়াশোনা শেষ করে এরপর যুক্ত হয়েছেন অনেক অনেক ইনিশিয়েটিভের সাথে। উনি বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করাচ্ছেন। পাশাপাশি ওনার নিজের যে ইনিশিয়েটিভ গুলো রয়েছে তার মাঝে অন্যতম হচ্ছে স্টার ল্যাবস বিডি, যেখানে উনি সিইও হিসেবে কর্মরত আছেন এবং উনি এই ল্যাবের ফাউন্ডার, যেখানে আধুনিক একটি ল্যাব ক্রিয়েট করা হয়েছে, যেখানে বাংলাদেশি রিসার্চাররা কিন্তু আসলে তাদের রিসার্চ ক্যারি করতে পারছে, বিশেষ করে বায়োটেকনোলজি এবং ইলেকট্রনিক্স এর ফিল্ড গুলোতে। এবং আমার মনে হয় যে সালমান ভাইয়া আরো ভালোভাবে বলতে পারবে। এছাড়াও উনি এক্স জিনোমিক্স নামে আরেকটি অর্গানাইজেশনের কো ফাউন্ডার, এবং পাশাপাশি স্টেশন ঢাকা, মেকা মাইন্ড নামে ওনার রয়েছে আরো অসংখ্য ইনিশিয়েটিভ। এবং উনি আমার মনে হয় যে ঘুরতেও খুব পছন্দ করেন, এবং সেই সূত্রে আমি দেখেছি যে গবেষণা রিলেটেড একটি কাজেই উনি এমআইটি তে দীর্ঘ সময় কাটিয়ে এসেছেন। এবং আমরা আজকে চেষ্টা করব ওনার সেই অভিজ্ঞতাগুলো টুকরো টুকরো শুনতে, যে উনি ঘুরে ফিরে কিভাবে আসলে ওনার বিজ্ঞানের যে অভিযান সেটি আসলে কন্টিনিউ করেছেন। কিন্তু সবচেয়ে বড় একটি ওনার পরিচয় যে উনি সায়েন্স ফিকশনের একজন লাভার, এবং উনি একজন একনিষ্ঠ পাঠক। ওনার ল্যাবে গিয়ে আমি দেখেছি যে উনি একটি লাইব্রেরিও ওখানে ক্রিয়েট করে রেখেছেন, যেখানে সায়েন্স ফিকশন সহ নানা ধরনের বই রয়েছে। এবং আমি হয়তো জানতে চাবো ভাইয়ার কাছে আজকে এই লাইভে যে এই বই পড়া থেকে উনি কিভাবে আসলে ইন্সপিরেশন পেয়েছেন সায়েন্সের বিভিন্ন ইনিশিয়েটিভ গুলো নিতে। তো সালমান ভাই, আপনি যদি একটু আপনার ইনিশিয়েটিভ গুলো নিয়ে এবং কিভাবে আসলে এত কিছুর সাথে নিজেকে জড়িয়ে ফেললেন সেই জার্নিটা নিয়ে যদি একটু আমাদের দর্শকদের সাথে শেয়ার করেন। জি, আসলে আমি আমি ওভারওয়েলম, বিকজ যেভাবে তুমি উপস্থাপন করেছো, ব্যাপারগুলো আসলে অনেকটুকুই আছে যেগুলো আমরা করেছি কিংবা করার চেষ্টা করছি। এখন হয়তো ওই পর্যায়ে যাওয়া হয়ে ওঠেনি। আর আমি এখানকার কয়েকটা ল্যাবের কথা কিংবা কয়েকটা ইনিশিয়েটিভের কথা উঠে এসছে, যেমন স্টার ল্যাবস বিডি। এটার নামটা আসলে সায়েন্স, টেকনোলজিস অ্যান্ড আর্টস রিসার্চ ল্যাবরেটরিজ বাংলাদেশ। আই এম ওয়ান অফ দ্য কো ফাউন্ডার্স। এবং এখানে বর্তমানে আসলে অনেক উন্নত ল্যাব আমি ঠিক বলবো না, এটা বলা যায় যে একটা কমিউনিটি ল্যাব। কমিউনিটি ল্যাব বলতে অনেক রিসার্চার, ইন্ডিপেন্ডেন্ট রিসার্চার যারা আছেন কিংবা যারা কাজ করতে চান, স্টুডেন্ট হতে পারে, সেটা ছোট কোনো বাচ্চা হতে পারে যে আর্টস এর উপর কিংবা সায়েন্সের উপর আগ্রহী, কিংবা কেউ একজন রিটায়ার করে ফেলেছেন, কিংবা কেউ একজন কাজ করতে যাচ্ছেন কিন্তু ওনার কোনো অ্যাফিলিয়েশন নেই কোনো ল্যাবের সাথে কিংবা ইউনিভার্সিটির সাথে। এরকম নানাবিধ যারা মানুষজন আছেন বিজ্ঞানে কাজ করতে আগ্রহী, কিংবা স্পেস রিসোর্স কিংবা ল্যাবরেটরির অভাবে কাজগুলো করতে পারছেন না, আমাদের এই ল্যাবটা অনেকটা কোয়ার্কিং স্পেসের মতো, কোয়ার্কিং ল্যাব। এইখানে ওনারা বিভিন্ন সুবিধা, যেমন আপনার বায়োলজিক্যাল, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, মাইক্রোবায়োলজি, এরকম কিছু ফ্যাসিলিটিস দেওয়া আছে, ইকুইপমেন্ট সেট আপ করা আছে। তাছাড়া আছে আপনার ইলেকট্রনিক্স এর জন্য কিছু সেট আপ, লাইক 3D প্রিন্টার এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি যা লাগে, কিংবা স্পেস এবং ওয়ার্ক বেঞ্চ, এই টাইপের সুবিধা। তো এটাকে আমি কমিউনিটি ল্যাব বলবো।
তো এটা সবার জন্য উন্মুক্ত, এটা আসলে আমার একার কোনো কিছু না, এটা সবার জন্য। এবং সেখানে লাইব্রেরি আছে, শেখানোর জায়গা আছে, বড় একটা টিচিং সিস্টেম আছে। মানে সেখানে আপনি চাইলে বেশ কয়েকজন মানুষ, 50 থেকে 60 জন মানুষকে এট এ টাইম আপনি টিচিং করাতে পারবেন, একটা টিচিং প্ল্যাটফর্ম তৈরি করা আছে। এবং তাছাড়া কনফারেন্স রুম, অন্যান্য সুবিধা যা যা লাগে একটা কোয়ার্কিং স্পেস কিংবা কোয়ার্কিং ল্যাবের জন্য সবকিছু রেডি করা আছে। তো শুধু আপনি আপনার ল্যাবরেটরি কাজকর্ম তাই নয়, আপনার যে কোনো রকমের মিটিং কিংবা আপনার যে কোনো রকমের সেমিনার, ওয়ার্কশপ সেগুলো করার ব্যবস্থা করা আছে। আর মেকা মাইন্ডের কাজগুলো আসলে অনেকটা R&D বেসড, সেটা বায়োলজি, ইলেকট্রনিক্স, ইঞ্জিনিয়ারিং, সেগুলো আমরা বেসিক্যালি প্রোডাক্ট বেসড কাজগুলো করি। আর তাছাড়া আমরা অন্যান্য যে এক্সজেনোমিক্স এর কথাটা যেটা আমি বিশেষত বলতে চাই, আমার সাথে আসলে আমার দুইজন কো ফাউন্ডাররা আছেন। রাশেদুল ইসলাম ভাই, উনি পিএইচডি করছেন ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, কানাডায়। এবং ইউসা আরাফ, তিনি আরেকজন নক্ষত্র বাংলাদেশে, যিনি কমিউনিটি অফ বায়োটেকনোলজির প্রতিষ্ঠাতা এবং আরো অনেকগুলো অসংখ্য ইনিশিয়েটিভের, মানে আমাকে পাশ দিয়ে গুণ করলে যা হয়, তিনি হচ্ছেন সেরকম ইনিশিয়েটিভের মালিক। তো উনিও কাজ চালিয়ে যাচ্ছেন। এবং আমাদের ইনিশিয়েটিভ গুলো আসলে একার বা আমরা তিনজনই ব্যাপারগুলো এরকম না। বাংলাদেশে মূলত যারাই আছেন, আমি মনে করি যে এই পুরোই সায়েন্স রিলেটেড যারা কমিউনিটি, আমরা সবাই সবকিছু ওন করি। মানে আমার ল্যাব বলতে আমার ল্যাব না, এটা আসলে সবার ল্যাব, বা আমার কোন একটা ইনিশিয়েটিভ, এখানে সবাই জড়িত। সবাই সবাই কাজ করে, কিংবা আমাদের সাপোর্ট কিংবা কমিউনিটি ডেভেলপমেন্টে একসাথে কাজ করে যাচ্ছি। আর একটা বড় কথা হচ্ছে এক্সজেনোমিক্স এর আমাদের রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট আছে, কিংবা আমার সার্ভিস, আমাদের ওয়েবসাইটে গেলে দেখবেন আমরা যে সার্ভিসগুলো দিয়ে থাকি, জেনোমিক ডেটা অ্যানালাইসিস, এনজিএস ডেটা, নেক্সট জেনারেশন সিকোয়েন্সিং, বা এগুলো আছে। বাট সবচেয়ে বড় কথা যেটা, এগুলো তো আসলে কমার্শিয়াল ক্ষেত্রে চলে যাচ্ছে, কিন্তু আমরা ইন্ডাস্ট্রি একাডেমিয়া কোলাবোরেশন করে স্টুডেন্টদের ট্রেনিং কিংবা ইন্টার্নশিপের ব্যবস্থা করার চেষ্টা করছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে ট্রেনিংটা এই করোনা সিচুয়েশনে অনেক স্পেশালাইজড ট্রেনিং আছে, যেগুলো আসলে অনেক এক্সপেন্সিভ ছিল, কিংবা আমাদের দেশে অনেকে খুব মানে স্টুডেন্টরা হয়তো টাকার বিনিময়ে পড়তেন। কিন্তু অবশ্যই মানে আপনার মেধা কিংবা আপনার ট্রেনিং এর মূল্য আছে, কিন্তু এই মুহূর্তে করোনা সিচুয়েশনে কিন্তু অনেকেরই ফাইন্যান্সিয়াল সিচুয়েশন বা ফাইন্যান্সের যে ক্রাইসিসটা আমরা ওয়ার্ল্ড ওয়াইড দেখতে পাচ্ছি, এই কারণে কিন্তু স্পেশালি নলেজ কিংবা এইসব ট্রেনিং এর ক্ষেত্রে স্টুডেন্টদের টাকা, মানে এই ব্যয়গুলো বহন করার ক্ষমতা কিন্তু আগের থেকে অনেক কমে গিয়েছে। অনেকে মানে ইচ্ছা থাকলেও করতে পারে না। শুধু বাংলাদেশ, মানে এই কারণে আমরা ট্রেনিং গুলো সব ফ্রি করে দিয়েছি। অনেক এক্সপেন্সিভ ট্রেনিং আছে যেগুলো আমরা ফ্রি করে দিয়েছি। তাছাড়া চিন্তা করলাম যে শুধু বাংলাদেশ কেন, আরো অ্যাডভান্সিং কমিউনিটিস আছে। আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি আমি কথাটা ঠিক বলবো না, আমি বলবো যে যারা অ্যাডভান্সিং হচ্ছে, ডেভেলপিং কমিউনিটিস আছে ওভারঅল, সবাই যেমন আমাদের নেবারিং কান্ট্রি যারা আছে, আমরা সেই সব দেশেও নিজেদের অপারেশন কিংবা ট্রেনিং সেন্টার, ট্রেনিং যে সেশন গুলো সেগুলো আমরা ফ্রি করার চেষ্টা করছি এবং করেছিও। এবং আপনারা একটা জিনিস যেটা বলতে চাই, স্ট্যাটিস্টিক্সটা আমাদের নিজেরও বিশেষ করতে আসলে অনেক কষ্ট হচ্ছিল, সেটা হচ্ছে যখন আমরা একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ছেড়েছি, আমাদের যারা ট্রেনাররা আছেন তারা সবাই ভলান্টিয়ারি কাজ করছেন। যারা এখানে রিলেটেড, দেশের বাইরে থেকে অনেকে ভলান্টিয়ার বা এই মুভমেন্টের সাথে কাজ করতে আছেন, সবাই কিন্তু ভলান্টিয়ারি কাজ করছেন। এবং আমরা ইন্টারন্যাশনাল একটা প্রোগ্রামে, আমাদের ট্রেনিং সেশনে প্রায় 50টি দেশ থেকে 700-র উপরে অ্যাপ্লিকেন্ট অ্যাপ্লাই করেছিল। শুধু যে এশিয়া মহাদেশ তা না, সাউথ আমেরিকা, ইউরোপ, মানে এরকম অনেকগুলো দেশ আছে। মানে কিছু কিছু বলতে অনেক দৃষ্টতা হয়ে যায়, এমন বড় বড় দেশ থেকে আপনার অ্যাপ্লিকেন্টদের পেয়েছি, যারা হয়তো ইউনাইটেড স্টেটস এ ভালো কোনো ইউনিভার্সিটিতে পিএইচডি করছেন বা রিসার্চে পোস্টডকে আছেন, তারাও কিন্তু আমাদের এখানে যুক্ত হয়েছে। তো এটাই বলবো যে আমাদের মানে সাকসেস ঠিক বলবো না, বলবো যে এই জিনিসটাই, এটাই আমাদের লক্ষ্য ছিল, যে ওপেন সায়েন্স ফর এভরিওয়ান। বেসিক্যালি যত ইনিশিয়েটিভের সাথে আমি আছি সবগুলো, বা অন্যান্য ইনিশিয়েটিভে যাদের সাথে আমি মানে আমি যাদের সাহায্য করছি, কিংবা অন্য আমার নিজের না কিংবা অন্যদের, তাদের সাথে আমি যুক্ত থাকার চেষ্টা করছি দেশের বাইরে, সবগুলোই হচ্ছে ডেমোক্রেটাইজিং সায়েন্স, ওপেন সায়েন্স ফর এভরিওয়ান। মূলত বাংলাদেশের বা কমিউনিটি বেস যে কমিউনিটি সায়েন্সকে আমরা প্রমোট করার চেষ্টা করছি, সেটা যেভাবেই হোক, আমরা এডুকেশনের মাধ্যমে হোক, কিংবা হাতে কলমে শিক্ষার মাধ্যমে হোক, ট্রেনিং এর মাধ্যমে হোক, কিংবা সামান্য অ্যাওয়ারনেস প্রমোশনের মাধ্যমে হোক, কিংবা বইয়ের মাধ্যমে হোক। যেভাবে নাহিয়ানকে আমি দেখতেই পাচ্ছি যে শুধু যে সায়েন্স তা, তার সাথে হিউম্যানিটি, তার সাথে সাহিত্য, তার সাথে আরো অনেক কিছু কিন্তু
ছড়িয়ে দিচ্ছে। একটা বই রিভিউর মাধ্যমে কিন্তু অনেকের পড়ার আগ্রহ তৈরি হয়, এবং বই পড়ার মাধ্যমে একটা মানুষ কিভাবে রাতারাতি চেঞ্জ হয়ে যায়। আমি কথাটা আসলে রাতারাতি বলেছি, কিন্তু রাতারাতি বুঝাইনি, মানে নট লাইক লিটারেলি, বাট যারা বই পড়ে তারাই আসলে বুঝে কিভাবে মানবিকতা কিংবা মানে যতই আপনি সায়েন্স করেন, যতই আপনি টেকনিক্যাল নলেজ কিংবা সবকিছুই করেন, আপনার মানবিকতা যদি মানে আপনার মধ্যে আহ, বিকাশ না হয়, তাহলে কিন্তু আপনার সায়েন্স পড়েন, আপনি অনেক টাকার মালিক হন, আপনি কিন্তু জিনিসগুলোকে কোন ক্ষেত্রে কাজে লাগাবেন সেটার চয়েস মানে সেটার যে আহ, লক্ষ্যমাত্রা কিংবা আপনার সেটা যে একটা আম, পছন্দ মানে আপনি কোন পথটুকুতে হাঁটবেন, সেটা কিন্তু অনেকটুকুই নির্ভর করে আপনার মানবিকতা কতটুকু উৎকর্ষ কিংবা বিকশিত হচ্ছে। ধন্যবাদ জানাই আমি নাইয়ানকে এবং এরকম কমিউনিটিতে যারাই আছেন আমাদের এই জেনারেশন কিংবা সবার মধ্যে একটা আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন। ধন্যবাদ আবার নাইয়ানকে। অনেক ধন্যবাদ সালমান ভাইয়া, এত সুন্দর করে গুছিয়ে আপনার কাজগুলোর কথা বলার জন্য। আমাদের সাথে ইতিমধ্যে অনেক দর্শক যুক্ত হয়েছেন, আমি দেখতে পাচ্ছি অমিত সরকার, উনি খুব আগ্রহ নিয়ে আসলে অনেক বই পড়ে থাকেন, তো উনি লিখেছেন যে লাইভ ইজ অন এন্ড আই এম ইন। অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সৈয়দ মিফতা ভাইয়া লিখেছেন আ গ্রেট ইনিশিয়েটিভ, এবং উনি লাইক দিয়ে আসলে প্রকাশ করেছেন ওনার অ্যাপ্রিসিয়েশনটা সালমান ভাইয়ার ইনিশিয়েটিভ গুলোর জন্য। পাশাপাশি আমাদের আরেকজন ভিউয়ার লিখেছেন যে আপনার প্রগতিশীল চিন্তাকে উনি স্যালুট জানাচ্ছেন। তো এরকম অনেকেই আসলে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ। তো সালমান ভাইয়া, আপনি যে এতগুলো বিজ্ঞান রিলেটেড ইনিশিয়েটিভের কথা বললেন, কিংবা বিজ্ঞানকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আপনি এতগুলো ইনিশিয়েটিভে কাজ করছেন, নিজেই যুক্ত হয়েছেন, আরো টিমের সাথে কাজ করছেন, এগুলোর সাথে আপনি ছোটবেলায় যে বই পড়তেন সেটার রিলেশনটা আসলে কি রকম? কিংবা সায়েন্স সেকশনের সাথে কি আপনার সায়েন্সের দিকে আগ্রহী হওয়ার কোনো রিলেশন ছিল কিনা, থাকলে সেটি কিভাবে আসলে ডেভেলপ করেছিল, এই জিনিসগুলো আসলে কিভাবে কানেক্টেড? অবশ্যই। আম, সত্যি কথা বলতে কি, মানে ছোটবেলা থেকে আমি আসলে সায়েন্স ফিকশনেরও আগে থেকে শুরু করেছিলাম কমিক্স দিয়ে। তো অবশ্যই, কারণ ছোটবেলা আমি যখন 2-3 বছর বয়স, তখন তো আসলে পড়তে পারতাম না, তখন জাস্ট ছবি দেখতে পারতাম। তো ওই ছবি দেখতে দেখতে আর আমার ভাগ্যক্রমে আমার কাজিনদের কাছে যে কমিক্স গুলো ছিল সেগুলো একটু মানে ডিসি কমিক্স এর পুরোনো ভার্সন গুলো, মানে 80s এর, যখন খুব আহ, মানে ওয়ার্ম হোল কিংবা কসমোলজি লাইক স্পেস ট্রাভেল কিংবা লাইক স্ট্রিং থিওরি মানে এই জিনিসগুলো নিয়ে আসছিল, কোয়ান্টাম মেকানিক্স। তো তখন আমি বুঝতাম না, ইভেন আমি বানান করে পড়তে পারতাম না যে কোয়ান্টাম মেকানিক্স কি জিনিস। তো আমার তো আমি সেই পাতা উল্টাতাম না, দেখতাম যে একটা স্টারের মধ্যে দিয়ে কিছু একটা চলে যাচ্ছে। তাছাড়া আমার মা ছোটবেলা আমাকে আসলে স্টার ওয়ার্স ছিল না, সেটা ছিল স্টার ট্রেক। তো স্টার আচ্ছা। ট্রেকের গল্পগুলো বলতো। তো আমি আমাকে ছোটবেলায় খাওয়ানোর জন্য হোক, মানে এটা খুবই চাইল্ডিশ হয়ে যাচ্ছে, বাট স্টার ট্রেকের কথা বলতো। তো সেই স্টার ট্রেক দেখে আসলে আসলে গ্রামে, তো আমি তো ছোটবেলায় গ্রামে বড় হয়েছি। তো সেখানে টিভি বা এরকম ছিল না, হয়তো আরেকজনের বাসায় গিয়ে সন্ধ্যাবেলা টিভি দেখা হতো, এরকম টাইপের অবস্থা ছিল। তো নিজেদের বাসায় টিভি আসার আগে বা অনেক কারণেই হোক। তো ওই যে স্পেল বাইন্ডার, তারপর বিভিন্ন কার্টুন, যে সুপারম্যান দ্য অ্যানিমেটেড, মানে এরকম টাইপের জিনিসগুলো, এগুলো কমিক্স আমি মানি, কিন্তু এর মধ্যে কিন্তু অনেক সায়েন্সের ব্যাপার স্যাপার আছে। মানে আপনি যদি একটু কিছু একেবারে হার্ডকোর ডিসি কমিক্স কিংবা মার্বেল কমিক্সের কিছু কিছু পার্ট গুলো আছে, যে অন্য কমিক্সের কথাই বলি, সেগুলো কিন্তু অনেক জায়গায় আছে যে ওরা কিভাবে স্ট্রিং থিওরি ব্যবহার করে কিংবা কসমোলজিক্যাল যে আপনার মাল্টিভার্সাল থিওরিকে ওরা কিভাবে র্যাপ করেছে, কিংবা ইউনিভার্স মানে আপনার টাইম স্পেস এন্ড টাইম কন্টিনিউম কিভাবে র্যাপ করেছে, সেটার মধ্যে তারা টাইম ট্রাভেল অর এনিথিং, আই মিন এই জিনিসগুলো অনেকটা পপ সায়েন্সের দিকে চলে যাচ্ছে। আমি মানছি যে এটা আসলে হাতে কলমে হয়তো দেখানো সবসময় সম্ভব না, বাট স্টিল তো এই জিনিসগুলো আসলে আগ্রহ তৈরি করেছে। আমি নিজেও চেষ্টা করতাম, স্পেল বাইন্ডারের ওর একটা মেশিন ছিল, সেই মেশিন দিয়ে তারা স্পেস টাইম কন্টিনিউম ব্রেক করে এক ইউনিভার্স থেকে আরেক ইউনিভার্সে চলে যেত। তো দেখতাম, তো আমি ছোটবেলায় চেষ্টা করতাম যে জঙ্গল থেকে বা গ্যারাজ থেকে বিভিন্ন জায়গা থেকে যন্ত্রপাতি মানে কুড়িয়ে নিয়ে এসে, তো আমি ওটা বানানোর চেষ্টা করতাম। আমি ভাবতাম যে এটার সাথে অ্যাড করলে নিশ্চয়ই আমি হচ্ছে পারবো যে মাল্টিভার্স ব্রেক করতে। তখন তো আসলে বুঝতাম না যে মাল্টিভার্স বলে একটা জিনিস আছে। হ্যাঁ, তখন ওরা বলতো যে জগৎ, বাংলায় ডাব করা ছিল যে এই জগৎ থেকে আরেক জগতে চলে যাবো। তো আমি আমার তো অনেক মানে ছোটবেলা ডেরা বানাতাম বিভিন্ন জায়গায়, মানে মানে দুপুরে স্কুল থেকে এসে ঘুরতে চলে যেতাম এবং গাছের নিচে বিভিন্ন মানে যেসব পরিত্যক্ত জায়গা, সেখানে ঢুকে আমি আমার যন্ত্রপাতি বানানোর চেষ্টা করতাম, বা যেখানে যেসব যন্ত্রপাতি পড়ে থাকতো কুড়িয়ে নিয়ে আসতাম, একটা জোড়া লাগানোর চেষ্টা করতাম বা মাটি দিয়ে বানানোর চেষ্টা করতাম। তো তখন আমি অনেক অনেকটা ফ্যান্টাসি ছিল যে
ঠিক আছে আমি যদি এটা বানাতে পারি নিশ্চয়ই এই এলিমেন্ট যোগ করলে হয়তো আসলেই এরকম একটা স্পেস টাইম কন্টিনিউয়াম ব্রেকিং মেশিন হয়ে যাবে। তো এই জিনিসগুলো। তারপরে আসছে আমি একটা বই পড়েছিলাম জাফর ইকবাল স্যারের। এটা আসলে আমার এক কাজিন আমার দাদিকে মানে সত্যি কথা বলে রাখি যে আমার দাদি কিন্তু উনিও অনেক, আমি বলবো না যে উনি অনেক পাশ করা মানুষ ছিলেন, কিন্তু উনি কিন্তু বই পড়তেন, মানে প্রচুর বই পড়তেন। এবং ওনার ড্রয়ারে উনি মারা যাওয়ার পর আমি একটা বই পেয়েছি, সেটা হচ্ছে জাফর ইকবাল স্যারের দেশের বাইরে দেশ। এই বইটা পড়েছেন কিনা জানি না, কিন্তু যদি পড়ে থাকেন আপনারা জানবেন যে এই বইয়ে কিন্তু ঠিক আছে আমেরিকার ব্যাপারে ওনার অনেক কথা লেখা আছে, কিন্তু অনেক ক্যালটেক বা ইয়েলে উনি যখন কাজ করতেন অনেক যেমন টাইম মানে স্পেস এন্ড টাইমের উপর ওনার কিছু রিসার্চ ছিল, আম, সেগুলোর ব্যাপারে উনি লিখেছেন, অনেক মেশিনের ব্যাপারে লিখেছেন। তো আমি তখন ছিলাম ক্লাস ওয়ানে পড়ি ওয়ান। তখনই আমি ডিরেক্টলি মানে দস্যিগজনটা তো তখনও বের হয় নাই। আমি লাইক আমার বন্ধু রাশেদ দিয়ে শুরু না করে আমি কিন্তু শুরু করছি হচ্ছে দেশের বাইরে দেশের মধ্যে একটা এরার, মানে ওই বইটা এরার বলতে আমি এটা বুঝাচ্ছি না, আই মিন মানে দ্য কনসেপ্ট ইটসেলফ। মানে এখানে কিন্তু অনেক কঠিন কঠিন মানে সায়েন্সের ব্যাপার অনেক কিছু লেখা ছিল, মানে ফিজিক্স, কোয়ান্টাম ফিজিক্স কিংবা তার মানে এগুলো নিয়ে। তো আই স্টার্টেড উইথ দ্যাট বুক ইনস্টেড অফ লাইক আমার বন্ধু রাশেদ টাইপের বইগুলো দিয়ে। তো এই কারণে আমার আরো আগ্রহ তৈরি হয়েছে যে মানে দ্যাট ওয়াজ ফ্যাসিনেটিং। আই মিন যেভাবে উনি লিখেছেন বইগুলো, এটা 1985 এর সম্ভবত বইটা লেখা। তো এখানে টাইম প্রজেকশন চেম্বার কিভাবে সেটা কাজ করে, কিভাবে গোল্ডেন প্লেটের উপর আপনার নিউট্রিনো এসে বাড়ি খাচ্ছে, মানে এই জিনিসগুলো ছিল। তো হাউভার এরপরে আসলে চলে আসি নর্মাল বইগুলোতে, কিশোর উপন্যাস যেগুলো আছে জাফর ইকবাল স্যারের। তারপর সায়েন্স ফিকশন গুলোতে অফকোর্স মানে আহ, মানে বিজ্ঞানীদের নিয়ে অনেক বইগুলো থাকতো না যে আপনার মানে জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন সোজা কথা। তারপর বাংলাদেশে হাসান খুরশিদ রুমি স্যার ছিলেন। তারপর অনিশ দাস দীপু, এরকম অনেকেই অনুবাদক ছিলেন। তারপর অনুবাদকরা বেসিক্যালি এইচ জি ওয়েলস, তারপর আরেকজন ছিলেন নামটা মানে অনেক এইচ জি ওয়েলস এর জুলস ভার্ন, এক্স্যাক্টলি উনার সায়েন্স ফিকশন গুলোতে তারপর আমার শুরু হয়। তারপর মার্ক টওয়াইন বা অনেক এরকম যারা যারা ছিল। তো ওই যে 20,000 লিগস আন্ডার দ্য সি, তারপর আপনার তারপর ছিল মাস্টার অফ দ্য ইউনিভার্স, ব্ল্যাক ডায়মন্ড, মানে এগুলোর জিনিসগুলো যাই ছিল, মাস্টার অফ দ্য ইউনিভার্সের অনেকগুলো পার্ট আছে সেখানে, কিন্তু আপনার তখনকার আমলের উনি 1800 দিকে যে চিন্তাগুলো করেছেন ওগুলো কিন্তু আমরা পরবর্তীতে দেখতে পাচ্ছি। তা আমি দেখলাম যে ঠিক আছে এখন তো উনি মাস্টার অফ দ্য ইউনিভার্সে দেখালেন যে 65 এমপিএইচ একটা গাড়ি যাচ্ছে, সেটাকে উনি সায়েন্স ফিকশন হিসাবে মানে উপস্থাপন করেছেন। তো কিন্তু আমি তো পরে দেখলাম যে ঠিক আছে জিলেটের যে আপনার টাইম বা সরি রেস গুলো দেখি সেখানে তো 200-250 মাইলের গাড়ি যাচ্ছে, তো উনি কিভাবে 65 মাইলস এর একটা গাড়িকে সায়েন্স ফিকশন হিসেবে উপস্থাপন করেছেন, বা সেটাকে কিভাবে দেখাচ্ছে যে মানুষ চোখে দেখতে পাচ্ছেন। তখন আসলে রিভিলেশনটা শুরু হয় যে একটা টাইমে প্রথমে সায়েন্স গুলো কল্প কাহিনী থাকে, তারপর কিন্তু আস্তে আস্তে জিনিসগুলো মানে সত্যি হয়ে যায়, বা কিংবা এই যে যারা মানুষজন আছেন কনজিউমার প্রোডাক্ট হিসেবে হোক কিংবা আমাদের আহ, কারণে হোক, মেডিকেল সেক্টর বা অন্যান্য কারণে কিন্তু সায়েন্স গুলোকে আমাদের নিয়ে আসতে হয়। তো আলটিমেটলি কিংবা ওয়ার বলেন, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এগুলোর পরে কিন্তু সায়েন্স যেভাবে আগিয়েছে, মানে অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড ওয়ারের গুলোর পরে কিন্তু সায়েন্স অনেক মানে আপনার মানে কি বলবো এটাকে বহুগুণ বৃদ্ধি পায়, বিপ্লব হয়ে যায়। এবং মানে ক্রাইসিস এবং ওয়ার এগুলো কিন্তু আপনার সায়েন্টিফিক অ্যাডভান্সমেন্টের বেস হিসেবে কাজ করে। এটা মানে শুনতে খারাপ লাগে কিন্তু এটাই আসলে আপনি প্র্যাকটিক্যাল। আপনি চিন্তা করেন 1950s এর দিকে ডিজাইন করা একটা প্লেন F117 ব্ল্যাকবার্ড, মানে এখনো এটাকে দেখলে আপনার মনে হবে যে একটা এলিয়েন এয়ারক্রাফট। F117 ব্ল্যাকবার্ড আপনারা এটাকে গুগল করতে পারেন। মানে এক্সেলেন্ট একটা ডিজাইন, সেই আমলে তৈরি করা। এখনো অনেকগুলো ওয়েপন আছে এগুলোর মূল গ্যাস অপারেশন রোটেটিং বোল্ট, যে আপনার পিস্টন চেম্বার, যে যেমন আপনি ক্যালাশনিকভ 47, মানে এই এই টাইপের ওয়েপন গুলোর যে বেসিক মেকানিজম এখনো কিন্তু সেম, সেই আমলে যে ডিজাইন করা হয়েছে অনেক কিছুই আসছে, আপনি কিন্তু সেম গ্যাস অপারেশন রোটেটিং বোল্টই ব্যবহার করছেন, বা গ্যাসলিং বা ব্রেন গানের যে আপনার প্রাইমার, সেন্টার ফায়ার রাউন্ড বা রিম ফায়ার রাউন্ড বা যাই হোক আমি অন্যদিকে চলে যাচ্ছি। সোজা কথা এগুলো অনেক মেশিনারিজ কিংবা এগুলো কিন্তু একটা সময় সায়েন্স ফিকশন ছিল। তারপর আসলাম ফাউন্ডেশন সিরিজ, যেটা আমার এ পর্যন্ত পড়া সবচেয়ে বড়, সবচেয়ে বেশি, মানে এই সিরিজটা আমি কমপক্ষে 10 বারের উপরে পড়েছি। 7টা বইয়ের যে সিরিজটা। তারপর হচ্ছে আপনার আর্থার সি ক্লার্কের যে স্পেস অডিসি সিরিজটা আছে, তারপর হিচ হাইকার গাইডস টু গ্যালাক্সি, তারপর এরকম অনেকগুলোই আছে।
তো জাফর ইকবাল স্যারের সায়েন্স ফিকশন গুলো শেষ হওয়ার পর বিভিন্ন অনুবাদ যেগুলো হাসান খুরশিদ রুমি কিংবা অনেকেই করতেন, আমি আসলে অনেকের নামও ভুলে গেছি, তারপর অনিশ দাস দীপু স্যার ছিলেন, তারপর এরা ছিলেন, এই পর্যায়ে পার হয়েছি। এরপর আস্তে আস্তে একেবারে ডিরেক্টলি মানে বাইরের দেশের রাইটার যারা মানে অনুবাদের পর রাইটারদের বই পড়া শুরু হয়েছে। তো তখন আসলে ইংলিশ এতটা ভালো পারতাম না, বাংলা অনুবাদে বেশি পড়া হতো। তারপরও আরসিসি ক্লার্ককে দিয়ে, সরি আইজেক কাসিমকে দিয়ে শুরু। তো এরপর আসলে একটা অন্য রকমের উইন্ডো ওপেন হয়ে যায়, মানে একটা মানে কি বলবো, একটা দুয়ার খুলে যায় টাইপের একটা ব্যাপার আছে না, মানে সেই আমলে যে স্পেস এলিভেটর, ওই টাইমে আপনার আমি যেটা বলতে পারি স্পেস অডিসি স্ট্যানলি কুব্রিকের যে মুভিটা যদি আপনারা দেখেন, মানে এর যে আর্কিটেকচার রিপ্রেজেন্টেশন মানে সবকিছু, মানে ওই টাইমে কতটুকু প্রগতিশীল হলে কিংবা কতটুকু আপনার মানে সেন্স, ডিজাইন সেন্স কিংবা ভিজুয়াল আর্কিটেকচারের একটা সেন্স থাকলে কিংবা আপনার চিন্তাধারার একটা মানে কি বলবো ভিশন অথবা অথবা ভবিষ্যৎ দ্রষ্টা হলে এরকম সায়েন্স ফিকশন রচনা করা কিংবা সেটাকে একটা মানে চাক্ষুষ রূপ দেওয়া যায়, এটা আপনার মানে স্ট্যানলি কুব্রিকের মুভিটার মধ্যে কিন্তু আমরা বুঝতে পারি। এরপরে অনেকগুলো সায়েন্স ফিকশন কিন্তু অনেক হয়েছে, অনেকগুলো কোয়ালিটি ভালো ছিল না, অনেকগুলো একেবারে মানে ফেল করেছে, বাট স্টিল মানে আমরা কিন্তু চাইলে অনেক কিছু অনেক আগে থেকেই চিন্তাধারা আমাদের মধ্যে আছে, যেই ওই আমলে আমরা যে চিন্তা ভাবনা গুলো করেছি, যে সায়েন্স ফিকশন গুলো রচনা করেছি, কিংবা যে যেমন আপনি 1920s এর দিকে একটা প্রমিথিউস, সরি মেট্রোপলিস নামে একটা মুভি আছে, এটা যদি দেখেন, এই যে এখন আমরা জুম ব্যবহার করছি বা এই যে স্টিমিয়ার ব্যবহার করছি, সেই আমলে কিন্তু একটা অ্যানালগ কিংবা কিন্তু ভিডিও কলিং এর একটা সিকোয়েন্স ছিল ওই মুভিটার মধ্যে। তারপর মাইন্ড ট্রান্সফার, কনসিয়াসনেস ট্রান্সফার একটা সারোগেট বডির মধ্যে, সেই 20s এর একটা মুভির মধ্যে কিন্তু এই জিনিসগুলো ছিল, এবং না এবং অসংখ্য মানে এখনকার সায়েন্স ফিকশন রেফারেন্স। তো এগুলো ছিল কিছুদিন আগে আমাদের একটা লাইভের মধ্যে কিন্তু সায়েন্স ফিকশনের বিভিন্ন পর্যায়ে গোল্ডেন এজ, সিলভার এজ কিংবা মানে ব্রোঞ্জ এজ, এই জিনিসগুলো কিন্তু আমাদের কিছু ভালো সায়েন্স ফিকশন রাইটাররা যারা আছেন খুব পরিচিত মুখ, তারা কিন্তু অলরেডি বলে গিয়েছেন। এটিতে পরে যে সাইবার পাঙ্কের যে একটা মানে উত্থান আসলো 50s এর সময়, যে এরকম একটা অপটিমিজমের ব্যাপার ছিল সায়েন্স ফিকশন রচনার ক্ষেত্রে, মানে খুব মানে এখন আবার চলে আসছে ব্যাপারটা সাইকোলজিক্যাল, মানে রোমান্টিসিজম চলে আসছে, অনেক থ্রিলার চলে আসছে। এখনকার সায়েন্স ফিকশন রচনা আপনি প্রায় খেয়াল করবেন যে একটা ডাউন টু দ্য আর্থ, তার মধ্যে থেকে একটা ছোট মানে অনেক টেকনোলজি কিন্তু ঢুকে যাচ্ছে, অনেক টেকনোলজি থাকে হয়তো আমরা নিয়ার ফিউচার, মানে আগে যেরকম একটা সায়েন্স ফিকশন বলতেই থাকতো যে একটা আমি স্পেস দিয়ে স্পেস ট্রাভেল করবো, অন্য একটা গ্রহে চলে যাব, কিংবা মানে টাইম ট্রাভেল করার ব্যাপার স্যাপার, কিন্তু এখন বা পৃথিবী এখন মানে উড়ন্ত গাড়ি এরকম টাইপের একটা ব্যাপার ছিল, এখন কিন্তু সায়েন্স ফিকশনের ব্যাপারটা ওরকম না। বাট তারপরও আমার মানে যে মূল কথা, মানে এত কিছু ব্যাকগ্রাউন্ড তৈরি করার রিজনটা হচ্ছে এটা, যে এক আজকের ফিকশন কালকে ফ্যাক্ট হতে পারে, আমি মানে অনেক ক্ষেত্রে হতে পারে। এই যে আমরা কম্পিউটারে যেভাবে কথাগুলো বলছি বা যাই করি, বা মাস্টার অফ দ্য ইউনিভার্সে যে অনেক কিছু আপনার বলা আছে বা সায়েন্স ফিকশন গুলোতে, তো ছোটবেলা থেকেই সায়েন্স ফিকশন গুলো পড়ে একটা ইচ্ছা ছিল যে ঠিক আছে আমি এই জিনিসটা আমার করতে হবে, আই ওয়ান্ট টু হ্যাভ মাই ক্যারিয়ার ইন আ ল্যাব সামওয়্যার। মানে আমি কিন্তু বায়োটেকে পড়ার কথা ছিল না, আমি ভর্তি হয়েছিলাম আর্কিটেকচারে। তো ওখানে আসলে সাধ্যে আমার কোলায় নেই, অনেক এক্সপেন্সিভ। তো তারপর আমি সেটা ছেড়ে গেলাম কম্পিউটার সায়েন্স এরকম ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে। তো সেখানে যাওয়ার পরও অনেক কারণ ছিল যে সবাই তো করতেছে, মানে আমি এটাতে কি করবো, মানে যে আমার একটা ইচ্ছা ছিল যে আমি হাতে কলমে যে সায়েন্স মুভিগুলোতে দেখলাম যে ডিএনএ এর সাথে এটা মিলায়, এটার সাথে ওটা মিলায়, দেন আমি ভাবলাম না আমার বায়োটেকনোলজিতেই পড়তে হবে। ইট ডাজন্ট মিন যে আমি বায়োটেকে খুব ভালো ছিলাম, আমি জাস্ট এটা যে একটা কুলনেস, জাস্ট বিকজ অফ দ্যাট আমি এই ডিপার্টমেন্টে ভর্তি হয়েছি। তাছাড়া আমার কয়েকজন স্যারও ছিলেন, আমার যে এখন প্রফেসর ডক্টর মাহবুব হোসেন এবং আমার কিছু ফ্রেন্ড ছিলেন যারা, তারাও অনেক আমাকে উৎসাহ দিয়েছেন যে তুমি চলে আসো এই ডিপার্টমেন্টে, ম্যাথমেটিক্স এন্ড ন্যাচারাল সায়েন্স। তো বেসিক্যালি স্যারদের আমার স্যারের কথা ডক্টর মাহবুব হোসেন, আমি নামটা দুইবার বলছি, মানে উনি আসলে উনি আমাকে কি বলবো, উনি আমার মানে পিতৃতুল্য, মানে উনার কারণে আমার এই যে সায়েন্স চর্চা কিংবা এই ডিপার্টমেন্টে আসা একেবারে প্রথম দিক থেকে যদি বলি, মানে ওনার একটা বড় অবদান আছে আমার ক্যারিয়ার বলে সব জায়গায়। তারপর ডক্টর নয়ন চৌধুরী আছেন, এরকম মানে নাম বলতে গেলে অনেক লম্বা হয়ে যাবে, কিন্তু আমি জাস্ট আমার প্রথম দিকে যখন আমি বায়োটেক কেউ আমাকে চিনতো না কিংবা মানে প্রথম পদার্পণ করেছি, তখন এই দুজন ব্যক্তি, আরেকজন স্যার হচ্ছে আমার শ্রদ্ধেয় জিয়াউদ্দিন আহমেদ,
জিয়া স্যার বলি উনাকে, উনিও আসলে পরলোক গত রকমের চৌধুরী এবং জিয়া স্যার দুজনেই। তো বেসিক্যালি এই তিনজনের হাত ধরে আমার এই ডিপার্টমেন্টে পদচারণা, এবং এরপর থেকে আমি আসলে ল্যাবের মধ্যে অনেকটুকু মানে নিজেকে মানে জিনিসটাকে অনেকটা আহ, আত্মস্থকরণ করার চেষ্টা করেছি, কিন্তু তার সাথে শুধু যে বায়োলজি না, তার সাথে ইলেকট্রনিক্স, তার সাথে অন্যান্য আহ, মানে সায়েন্সের যে বিজ্ঞানের যে অন্যান্য সেক্টর গুলো আছে সেগুলোকে ইন্টিগ্রেট করার চেষ্টা করেছি। এই কারণে আমি বলি নিজেকে, কিন্তু আমি কখনোই বলবো না যে আমি একজন বিজ্ঞানী, আমি এখনো বিজ্ঞানী হতে পারিনি, আমি এখনো একজন টিচার হতে পারিনি, আমি এখনো লার্ন করছি, মানে আমি এখনো লার্নার, আমি এখনো শিখছি, ইনশাল্লাহ শিখতে পারবো। তো বিজ্ঞানী হওয়া অনেক দূরে, কিন্তু আমি চেষ্টা করি আহ, মানে বিজ্ঞানের যে পদগুলো আছে সেখানে নিজেকে যুক্ত রাখার, এবং এটা নিয়ে যারা কাজ করছে তাদেরকে যদি কোনো কারণে সাহায্য করা সম্ভব হয়, তাদেরকে যদি কোনো কারণে তাদের যে গোল আছে সেই গোলে বা তার লক্ষ্যমাত্রায় যদি মানে নিয়ে যাওয়ার জন্য মানে আমি সামান্যতম যদি কোনো অবদান রাখতে পারি, এটাই আমার মানে তাতেই আমার সার্থকতা। তো এখানে আম, আমি আসলে নিজে কোনো স্পেশালাইজ সায়েন্টিস্ট না, আমি চেষ্টা করি ইন্টিগ্রেটেড সায়েন্সে রাখার। ইন্টিগ্রেটেড সায়েন্স বলতে আমি বুঝাচ্ছি যে আপনি মানে সেটার সাথে বায়োলজি, ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স কিংবা হিউম্যানিটি, অন্য যতই সেক্টর গুলো আছে, সাইকোলজি হতে পারে, বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক, মেকাট্রনিক্স, সবকিছু একসাথে করে একটা ইন্টিগ্রেটেড সায়েন্সে নিয়ে আসা, যে জিনিসগুলো মানে আমাদের জীবনে প্রত্যক্ষভাবে আহ, মানে প্রভাব ফেলবে। আর এটার জন্য যেসব কারণ এখন কিন্তু আহ, বিজ্ঞানের মানে যে উন্নতি, কিংবা এখন বিজ্ঞানের থেকে বড় বেশি বলবো আমি প্রযুক্তি পদচারণা কিন্তু এখন বেশি। কারণ আমরা কিন্তু অনেক মানে বিজ্ঞানের যুক্তি তর্ক, কিংবা অনেক বিজ্ঞানের আবিষ্কার আছে, কিংবা অনেক ফান্ডামেন্টাল বেসিক সায়েন্সের অনেক আঙ্গিকতা আছে যেগুলো কিন্তু আমরা এখনো কাজে লাগিয়ে শেষ করতে পারিনি। অনেক বিজ্ঞানের থিওরি অনেকগুলো কিন্তু আমরা এখনো কাজে লাগানোর চেষ্টা করছি, সেগুলোকে প্রযুক্তির মধ্যে উই আর ট্রাইং টু ট্রান্সলেট দেম ইনটু টেকনোলজি, লাইক প্র্যাকটিক্যাল মানে কনজাম্পশন আর প্র্যাকটিক্যাল ডেভেলপমেন্ট, বা হিউম্যানিটি, দ্য বেটারমেন্ট অফ দ্য হিউম্যানিটি, রাইট? তো এই কারণে আমি যেটা বলবো যে অনেক প্রাকৃতিক উৎকর্ষতার মধ্যে নিজেদের যে বিজ্ঞানের মানে লক্ষ্যমাত্রা মানে কিংবা বিজ্ঞান লব্ধ যে জ্ঞানগুলো আছে সেগুলোকে আমরা চেষ্টা করছি একত্র করার, যার মাধ্যমে মানবতা, কিংবা মানে আমাদের যে গোষ্ঠীটা আছে, কিংবা যারাই এখানে আপনার আনুষঙ্গিক, বা আপনি যাদেরকে বলতে পারেন প্রাসঙ্গিক, তাদেরকে তাদের মধ্যে আমরা যাতে মানে এই বিজ্ঞানের আলো ছড়িয়ে দিতে পারি, কিংবা তাদেরকে মানে মানবিকতার খাতিরে হোক, কিংবা মানবিকতার সেবার জন্য হোক, বিজ্ঞান ব্যবস্থা কিংবা বিজ্ঞান যে চিন্তাধারা কিংবা বিজ্ঞানের যে শিক্ষাটুকু আছে সেটা আমরা মানে অনেকটা ছড়িয়ে দেওয়া তো অবশ্যই, কিংবা তাদেরকে দিয়ে কাজটা করে নিয়ে আসতে পারি। কারণ একজন বিজ্ঞান শিখলেন, কিন্তু সেটা আসলে তার প্র্যাকটিসের মধ্যে, কিংবা তার যে প্রতিদিনকার ব্যবস্থাপনা, কিংবা তার যে নিজে কাজে লাগাচ্ছেন তার মধ্যে সেটা কোনো প্রতিফলন নেই, তাহলে কিন্তু আসলে আমাদের মানে শেখানোর মূল মানে লক্ষ্যই কিন্তু ব্যর্থ হচ্ছে। তো এই কারণে আমি বলবো যে সায়েন্স ফিকশন কিংবা অনেক যেগুলো আমরা আগ্রহ নিয়ে পড়ি, যেগুলো আমরা মনে খোরাক বই বলে না একটা কথা আছে কিন্তু, তো ওই আমরা খটমটে সায়েন্স শিখলাম কিন্তু মনের খোরাক সেটা হলো না, কিংবা আমরা সেটাকে জানি না যে কিভাবে ট্রান্সলেট করতে হয়, কিংবা কিভাবে অনুবাদ করতে হয় যে মানবিকতার উৎকর্ষতার খাতিরে, তাহলে তা না হলে কিন্তু আসলে বিজ্ঞান পড়ি কিংবা সাহিত্য পড়ি কিংবা মিলিটারি মানে ট্রেনিংই করি, মানে আপনি আসল লক্ষ্যতে কিন্তু আমরা যাচ্ছি না। সেজন্যই নট অনলি অ্যাজ আ সায়েন্টিস্ট, আমি সায়েন্টিস্টের ধারে কাছে দেবো নেই যেটা করতে পারি, কিন্তু অ্যাটলিস্ট যতটুকুই জ্ঞান আছে আমার এই আজকের যে টপিক সেটাতে কিন্তু আমি একটা স্কুল বাচ্চার থেকে বেশি আমার জ্ঞান নেই। কিন্তু এই ছোট বাচ্চাদের মধ্যে হোক, আন্ডার প্রিভিলেজদের মধ্যে হোক, যাদের অ্যাক্সেসিবিলিটি কম, যারা ভালো বই কিনতে বা ভালো একটা ডিভাইস নেই, কিংবা একটা মানে বুঝতেই পারছেন যে প্রযুক্তিগত তাদের যে মানে মানে লভ্যতা খুব কম, তাদের কাছে আমরা যদি কোনোভাবে ছড়িয়ে দিতে পারি, এই বিজ্ঞানগুলো নিয়ে যেতে পারি, তারা জিনিসটা যাতে বুঝতে পারে, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশনের মানে মানবিক মানে মাইন্ড সেট আপটা কিন্তু অন্যরকম হবে। আর আপনি যতই বলেন একটা মানুষ যতই খারাপ হোক, তার মধ্যে যদি একটা ন্যূনতম মানে মানবিকতা কিংবা বিজ্ঞানের বা মানে এই জ্ঞানটুকু থাকে, সে কিন্তু একটা মানে একটা কাজ, যে কাজটা আপনার
বিজ্ঞান কিংবা মানবিকতা কিংবা একটা মানে সোজা কথা হচ্ছে মানুষের জন্য কিংবা পরিবেশের জন্য, মানে এখানে কিন্তু মানুষের থেকে বড় হচ্ছে পরিবেশ, পরিবেশের জন্য ক্ষতিকর এরকম একটা কাজ করার জন্য তার দুইবার হলেও চিন্তা করবে। একটা মানুষ যে জানে যে আমি গ্লোবাল ওয়ার্মিং, অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট, কিংবা আমি একটা হসপিটাল মানে হসপিটালের কোন একটা মানে ইনফেকশাস ডিজিজের একটা মানে ব্যাড প্র্যাকটিস, কিংবা আমি আমার যে দূষণ এই জিনিসগুলো, বা সে যদি জানে যে এটা কি হচ্ছে, একটা যতই খারাপ মানুষ হোক সে কিন্তু এই কাজটা করার জন্য দুইবার হলেও ভাববে। যে একেবারে অবলিভিয়াস, যে কিছুই জানে না, সে যত ভালো মানুষই হোক, সে কিন্তু ওই প্র্যাকটিসটা করেও যেতে পারে, যেটা পরিবেশের জন্য ক্ষতিকর হতেই পারে। Right. এই কারণে বলবো যে বিজ্ঞান শিক্ষা কিংবা আমাদের বিজ্ঞান মানে কিন্তু খটমটে বিজ্ঞান না, বিজ্ঞান মানে কিন্তু সবাই নিজেকে জানো, নিজের সত্তাকে জানো, নিজের লাইফকে জানো, নিজের পরিবেশকে জানো। তুমি নিজে যদি এক্সিস্টেন্স না করো, মানে your whole universe is exist, it does exist because you're aware of your own consciousness. আপনি নিজে যদি এখানে না থাকেন, এই ইউনিভার্সের কিন্তু কোনো ভ্যালু নেই। ইউনিভার্সের আপনার মানে আপনার যে একটা মানে কি বলবো কনসিয়াসনেস কিংবা আপনার একটা মানে এক্সিস্টেন্স আছে, তখনই থাকবে যদি আপনি এটাকে মানে মানে আপনি এটাকে অনেকটা অনুধাবন করতে পারেন। আপনি যদি কম্প্রিহেন্ড না করতে পারেন, আপনার কিন্তু ইউনিভার্সের মানে বাস্তবিক কিংবা মানবিক কোনো ক্ষেত্র থেকে কিন্তু এটার কোনো অস্তিত্ব নেই। তো যাই হোক, তো এইসব কারণে আমি বিজ্ঞান কিংবা সায়েন্স ফিকশন এগুলো থেকে অনেক বড় অনুপ্রাণিত। এই বইগুলোই আসলে আমাকে অনুপ্রাণিত করেছে কিভাবে শুধু বিজ্ঞান শিক্ষা তা না, সেটা কিভাবে অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করা যায়, কিংবা আমাদের ভবিষ্যৎ গড়ার জন্য আমাদের যে যারা বঞ্চিত এদের মধ্যে এদেরকে কিভাবে সুযোগ করে দেওয়া যায়, এটার জন্যই আসলে কাজগুলো করা। তো আমার অনেক বড় হিরো, my science fictions, they are one of my bases and they are kind of like my heroes. So এটা অনেক ধন্যবাদ ভাইয়া, আমি মুগ্ধ হয়ে শুনছিলাম এবং পাশাপাশি অনেক দর্শকেরাও মুগ্ধ হয়ে শুনছিল। সামিয়া ইসলাম উর্বি আপু লিখেছেন, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর ওয়ার্কস। তেহজিব সাদাফ লিখেছেন, আমার নিজেরও মনে হচ্ছিল আপনি কমিক্সের কথা বলার সময় যে প্রমণ ভাই আপনার মুখে স্ট্রিং থিওরির কথা শুনে শেলডন কুপারের কথা মনে পড়ে যাচ্ছে, এবং আপনিও যেভাবে কমিক্স থেকে ইন্সপায়ার্ড, আমরা আশা করবো যে হয়তো একদিন আপনি বাংলাদেশের জন্য বিজ্ঞানে নোবেল নিয়ে আসবেন, বা আপনার ইনিশিয়েটিভ গুলো থেকে হয়তো কেউ নিয়ে আসবে। আমরা সেই একটা আশা আমরা হয়তো করতেই পারি, স্বপ্ন আমরা দেখতেই পারি। অমিত সরকার লিখেছেন যে আপনার জানার আগ্রহ দেখে আমার অক্টোবর স্কাই মুভিটার কথা মনে পড়ে গেল। আমি নিজে মুভিটা দেখিনি, সালমান ভাইয়া হয়তো দেখেছেন যেহেতু আপনি এই জনরাতে খুব বেশি মুভি দেখে থাকেন। উনি আরো লিখেছেন যে 2001 আ স্পেস ওডিসি, যে বইটির কথা আপনি বলছিলেন, সেখানে মুভিটাতে সুপার কম্পিউটার নিয়ে যে কাজগুলো দেখানো হয়েছে সেটি ওনার কাছে মনে হয়েছে যে অসাধারণ একটা মুভি এবং অসাধারণ একটা কাজ। তেহজিব সাদাব লিখেছেন যে ভাইয়া, টু বিকাম আ গুড রিসার্চার হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ মোর ইম্পর্টেন্ট, বিং অবজারভেন্ট অর বিং কিউরিয়াস? সো এই জিনিসটা হয়তো আমরা আলোচনার শেষ দিকে আবার আসবো, যে আসলে একটা ভালো রিসার্চার হতে হলে আমরা আসলে কি কি করা উচিত আমাদের। সামিয়া শামীম আপুকে ধন্যবাদ, উনি লিখেছেন গ্রেট ইনসাইট, ইউর সাইন্টিফিক ভিশনস থ্রু ফিকশনাল আলটিমেটলি থ্রু ফিকশন আলটিমেটলি আর projections of our future reality. Please recommend sci-fi readers for newbie. তো আমরা শিওর যে ভাইয়া এই রিলেটেড সাজেশনসও দিবে, কিন্তু তার আগে একটা খুবই স্পেশাল চমক হিসেবে আমাদের সাথে আজকে থাকবেন একজন অতিথি গেস্ট, এবং আমি শিওর যে সালমান ভাইয়াও ওনাকে ওয়েলকাম করবে, এবং ওনার নাম শামস জাবের, এবং উনি দ্য টেক একাডেমির ফাউন্ডার, এবং আমার মনে হয় যে এর বেশি কোনো পরিচয় আসলে দেয়ার আমাদের প্রয়োজনীয়তা নেই। আমরা সবাই জানি যে গেমিফাইং এডুকেশন নিয়ে এবং টেকনোলজিকে আসলেই সালমান ভাইয়া যেটি বলছিলেন যে আমাদের এডুকেশন টেকনোলজির পাশাপাশি আমাদের ভালো মানুষ হতে হবে, তো সেই বিষয়ে শিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছেন শামস ভাইয়া। এবং শামস ভাইয়া এবং সালমান ভাইয়া আপনারা পরিচিত এবং আপনারা একসাথে কাজ করেছেন আমি জানি। তো ওয়েলকাম শামস ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং in our episode where we are talking with Salman Bhaiya. হাই, শোনা যাচ্ছে আমাকে? এই শামস কি অবস্থা? আচ্ছা, আমি এখানে কিছু শুরু করার আগে একটা বলতে চাই, আমার এখানে যারা ইন্সপিরেশন আছে কিংবা ওয়ান অফ আওয়ার হিরোজ, এর মধ্যে কিন্তু শামস জাবের একজন। হি ইজ মাই মানে হি ইন্সপায়ার্ড মি টু কাম টু দিস পজিশন অর সামওয়্যার অর হোয়াটএভার আই এম ডুইং, মানে আমি যাই করছি তার একটা বড় ইন্সপিরেশন ছিলেন। তাছাড়া আমি ওনাকে আমার টিচার হিসেবে বলতে চাই। যখন আমি আন্ডারগ্রেড একেবারে নতুন ভর্তি হয়েছি, তখন থেকে কিছু কাজের মাধ্যমে টেক একাডেমির একেবারে সূচনার
তখন অনেক নাম ছিল, বাট ইনিশিয়েটিভ কিংবা গোল যাই হোক। আর নাম্বার 2, এই যে সায়েন্স কিংবা বাংলাদেশে এতগুলো কাজগুলো হচ্ছে, তার মধ্যে কিন্তু অন্যতম মানে মাইলস্টোন কিন্তু শামজাবের সেট করে দিয়ে গিয়েছেন। এটা আপনি, আমার শুধু মুখের কথা আসলে জিনিসটা হবে না, আপনারা ওনার কথা শুনে বুঝতে পারবেন যে কিভাবে মানে উনি জিনিসগুলোকে কিউরেট করেছেন এবং কিভাবে নতুন নতুন প্রতিদিনই, আমি বলবো যে ওর মানে এভরিডে ইটস লাইক কামিং আপ উইথ মাল্টিপল আইডিয়াস হাউ টু ওপেন সায়েন্স ফর এভরিওয়ান, অর আমি যা বলেছি তার সাথে প্লাস থাউজেন্ডস অফ আদার থিংস। সরি আমি আসলে মাঝখানে ইন্টারাপ্ট করেছি, আসলে আই ক্যান্ট লাইক হাইড মাই এক্সাইটমেন্ট শামসকে দেখে। সো শামস প্লিজ। ওয়েল, থ্যাঙ্কস সালমান। আমি তো আবার বুঝে যাচ্ছে না, বাট আমি লাল হয়ে গেছি। আমার চেহারা এখন অন্ধকারের কারণে মনে হচ্ছে কালো, বাট আসলে চেহারাটা লাল হয়ে গেছে। বাট হ্যাঁ, সো মানে কি বলবো, মানে what a great introduction from Salman আসলে। But I'm really proud of Salman. I don't consider to মানে myself to be a teacher, but at least হ্যাঁ মানে একসাথে we worked, and then if that had any impact, যেটা কারণে মানে Salman is doing amazing work now, এর পিছনে যদি কোনো impact থাকে তাহলে তো definitely it'll make me sleep better at night. So ওইটার কারণে হ্যাঁ I'm really happy, and I guess that's it. আমার তো ইন্ট্রোডাকশনের তেমন কিছু নাই। I just work with children, and বাচ্চাদের সাথে কাজ করতে ভালো লাগে, কারণ বড়দের সাথে আমি ঠিকমতো মানে কানেক্ট করতে পারি না, except for kiddish adults like Salman and Nahian, যারা একটু বয়সে বড় হলেও তাদের মাইন্ড ইজ লাইক চিলড্রেন। সো which is a good thing, which is a positive thing. আমরা বলি না যে গ্রো আপ, এটা আসলে খুব খারাপ জিনিস। আমরা মনে গ্রো আপ করে ভুলে গেছে। We shouldn't have grown up, we should have stayed childish. So তাহলে আমাদের অনেক কিছু করতে পারতাম, and Salman, Nahian are two of the people যারা গ্রো আপ করে নাই, which is good. So আমিও গ্রো আপ করি নাই। I guess that's it. That's all the introduction I get to give. But I think আজকের topic is Salman's life, right? So let's stay in that topic, and Nahian, I'll let you take over and let me know যে কি বলতে পারি about Salman's life. Yeah, what were we discussing before I joined? Yeah, so thank you so much ভাইয়া। So I really appreciate যে আপনি এত শর্ট নোটিসে আমাদের সাথে জয়েন করতে পেরেছেন, এবং অলসো আই থিঙ্ক যে আমাদের ভিউয়াররাও অনেক বেশি এক্সাইটেড হবে যে এটা একটা সারপ্রাইজ গেস্ট ছিলেন আপনি। তো আগে থেকে মানুষ জানতো না, ইভেন সালমান ভাইয়াও জানতো না। সো দ্যাটস এ রিয়েলি ফান থিং। আমার মনে হয় যে সালমান ভাইয়া হয়তো অ্যাপ্রিশিয়েট করবেন। সো আইল like Salman bhai to ask anything you want to ask Shams bhai, or Shams bhai you can also ask Salman bhai related to the topic or even outside. So আমরা একটা ক্যাজুয়াল আড্ডা দিচ্ছি, সো ইটস নট লাইক যে টপিকেই থাকতে হবে। বাট অলসো সালমান ভাইয়া মাত্রই আলোচনা করছিলেন যে উনি কিভাবে বই পড়ার পরে সেই বইয়ের যে ইন্সপিরেশন, সায়েন্সের যে বইগুলো বা সায়েন্স ফিকশন, পপুলার সায়েন্স, এগুলো কিভাবে ওনাকে সায়েন্সে আসলে মোটিভেটেড করেছে। সো এই রিলেটেড যদি ভাইয়া আপনার কোনো স্টোরি থাকে বা বইয়ের সাথে কোনো কানেকশন আপনি যদি পার্সোনালি আপনার ইনিশিয়েটিভ গুলোতেও দেখে থাকেন, সো আই উইল বি ভেরি গ্ল্যাড যদি আপনি সেটাও একটু আমাদের সাথে শেয়ার করতেন। ধন্যবাদ শামস আর নাহিয়ান, দুইজনকে ধন্যবাদ। তো হ্যাঁ, এখানে আমি আসলে একটা টপিক নিয়ে একটু আগ্রহী কথা বলার, সেটা হচ্ছে পপ সায়েন্স। সো পপ সায়েন্স নিয়ে আমি কিন্তু রিসেন্টলি কিছু ক্রিটিসিজম শুনতে পাচ্ছি। অনেকে পপ সায়েন্স নিয়ে কিন্তু কথা বলছে, কিংবা এটাকে নিয়ে একটা ক্রিটিসাইজ করার মতো ক্ষেত্রে নিয়ে আসছে। তবে আমি আসলে ইন্ডিপেন্ডেন্টলি বা ইন্ডিভিজুয়ালি কাউকে কিছু বলতে যাচ্ছি না, কিংবা এখানে আমাদের আগ্রহ সেটা না। যারা বিজ্ঞান নিয়ে কাজ করছেন, এটা আমার একেবারে নিজস্ব মতামত কিংবা অপিনিয়ন বলতে পারেন, সেটা হচ্ছে বিজ্ঞান নিয়ে কাজ করলে আমাদের আসলে একটা ফান্ডামেন্টাল জিনিস মনে সবার কমন থাকা উচিত, সেটা হচ্ছে যে ওপেননেস, কিংবা আমাদের মানে যে পরিবর্তন, কিংবা একটা কাজের যে অনেকগুলো ক্ষেত্র থাকতে পারে, কিংবা একটা অনেকগুলো আপনার কি বলবেন প্রবাবিলিটি অফ অপশনস, কিংবা আপনি এটাকে অন্যভাবে নিতে পারেন যে একটা কাজ কিন্তু বিভিন্নভাবে হতে পারে, কিংবা একটা ঘটনা বিভিন্নভাবে ঘটতে পারে। তো সবসময় কিন্তু আমরা যদি একটা ক্লোজ চিন্তা করি, আসলে এখানে এটার কিন্তু একটা বড় ইন্সপিরেশন আমি শামস থেকে পেয়েছিলাম অনেক আগে, অনেক বছর আগের কথা এটা। তো যাই হোক, সেটা আমরা আসবো। তো এই ক্ষেত্রে বিজ্ঞানের ক্ষেত্রে ব্যাপারটা এরকম যে পপ সায়েন্সের মধ্যে ভালো কথা, অনেকে চেষ্টা করেন জিনিসটাকে একটু সহজভাবে মানুষের মধ্যে পৌঁছে দিতে। এটা কিন্তু অনেক বড় টার্গেট, একটা বড় টার্গেট কিন্তু বা লক্ষ্য কিন্তু থাকে কিন্তু কম বয়সী বাচ্চারা বা
মানে যারা একটু বিজ্ঞানে হয়তো অনেকদিন ধরে নেই কিংবা অন্য একটা সাবজেক্টে পড়েছেন, যাদের মানে টেকনিক্যাল নলেজ হয়তো একটু কম আছে, তারা যাতে একটু সহজে জিনিসটা বুঝতে পারে। তো বিজ্ঞান শিক্ষা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ অনেক ক্ষেত্রে, নট বিকজ অফ আমরা এটা দিয়ে অনেক টেকনিক্যাল অ্যাডভান্সমেন্ট করে ফেলবো, এটা নিয়ে কিছু একটা বানিয়ে ফেলবো, এটার জন্য না। কিন্তু আমাদের যে দৈনন্দিন যাই করছি, আমাদের ইভেন আমাদের যে নিজস্ব শরীরটা, এখানে যে অসুস্থতা যাই হোক, সবই কিন্তু বিজ্ঞান। মানে এখানে আম, আপনি আমরা পানি কি মানে আমরা খাবার কিভাবে খাচ্ছি, একটা মানে ইলেকট্রনিক্স বা কোনো মেশিন কিভাবে চালাচ্ছি, কিংবা দৈনন্দিন কাজকর্ম অনেক ক্ষেত্রে যাই করে না করে থাকি, সেখানে কিন্তু বিজ্ঞান কিছুটা হলেও মানে অনেক ক্ষেত্রেই সেটা কিন্তু ইনভলভ, তাই না? তো আমার তো মনে হয় যে একটু নলেজ থাকাটা খারাপ কিছু না। তো সেই জায়গায় আপনি যদি আরেকটু মানে যতটুকু আপনার নলেজ আছে সেটা বাড়ানো আসলে খারাপ কিছু না, তাই না? তো একটা বই থেকে, আপনি পপ সায়েন্সের বই থেকে কতটুকুই বা আপনি খারাপ জিনিস শিখতে পারবেন? দ্যাটস মাই কোয়েশ্চেন নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনি পপ সায়েন্সের একটা বই থেকে কতটুকু রেবেলিয়াস হয়ে যেতে পারবেন দেশের বিরুদ্ধে বা আপনি মানবিকতার বিরুদ্ধে? কতটুকু সম্ভব? মানে একটা আমার মাথায় এটা ঢোকে না। বা মানে আরো অনেক ব্যাপারই আছে, কিন্তু আপনি একটা পপ সায়েন্সের বই থেকে কতটুকুই বা বিজ্ঞানের ক্ষেত্রে আপনি মানে বিমুখ হয়ে যাবেন, কিংবা মানে আপনি এমন নলেজ আহরণ করবেন যেটা আসলে খারাপ, মানে সেটা আসলে কন্ট্রোভার্সিয়াল, কিংবা সেটা আহ, আদৌ কাজে না লাগানোর মতো, কিংবা সেটা আপনার আসলে ক্ষতিকারক। মানে কতটুকুই বা সম্ভব ক্ষতিকারক একটা নলেজ আহরণ করা বা ক্ষতিকারক জ্ঞান আহরণ করা একটা পপ সায়েন্সের বই থেকে? এটা এটা কিন্তু আপনি যদি স্ট্যাটিস্টিক্যালি দেখেন, তাহলে কিন্তু এটার সম্ভাবনা খুবই কম, মানে বলতে গেলে নেই। মানে তাও আপনি কিভাবে আপনার নলেজ ব্যবহার করবেন সেটা একেবারে আপনার ব্যক্তিগত মানে কি বলবো অভিমত। কিন্তু সেক্ষেত্রে আমি যদি মানে খুব সাধারণভাবে চিন্তা করি, একেবারে সাধারণ, এই কঠিন বিষয়গুলো বাদ দিয়ে, ছোটবেলা আমাদের দেশে আজকে যারা অনেক বড় বড় বা পৃথিবীতে অনেক বড় বড় সায়েন্টিস্ট আছেন, ইভেন আমি সবার কথা বাদ দিই, ইলন মাস্কের কথাই বলি। আপনি ইলন মাস্কের জীবনীটা যদি পড়েন, প্রথম মনে হয় 7-8 পেজ নাম্বার 7 or 6 সামওয়্যার, আমি ঠিক মনে নেই, সেখানে কিন্তু আছে ওর কিন্তু সবচেয়ে বড় একটা ইন্সপিরেশন ছিল আপনার আইজাক আসিমোভের ফাউন্ডেশন সিরিজ। মানে এটা আমি রিসেন্টলি পড়েছি, আমার আগে পড়িনি, এই বছরই আমার পড়া। তো বাট আমি সায়েন্স ফাউন্ডেশন পড়েছি অনেক আগে, 10-15 বছর আগে। যাই হোক, তো যাই হোক, মানে এরকম অনেকেই আছেন যাদের ইভেন দেশের বাইরে অনেকেই আছেন যারা অনেক বড় বড় সায়েন্টিস্ট, লাইক হার্ডকোর সায়েন্টিস্ট। দে আর ওয়ার্কিং ইন নাসা, দে আর ওয়ার্কিং ইন সার্ন। মানে মানে আমি আসলে লাইক সার্ন কিংবা নাসা মানে কয়েকটা জায়গায় আসলে ঘোরা হয়েছে, তো ওই হিসেবে বললাম। ইভেন রিসেন্টলি কয়েকজনের কাছে কাজ করছি, তারা আপনার কিছুটা মানে আইভি লিগ ইউনিভার্সিটি, বাট এখানে নামগুলো না বলি। তো সেই মানুষজন, দে আর লাইক তারা কাজ করছেন পৃথিবীর ওয়ান অফ দ্য টপ মানে টপ 10 ফান্ডেড ল্যাবের মধ্যে। কিন্তু তাদেরকে আমি কোথায় জানি উঠলো আপনার সম্ভবত আমার মানে একটা আমি কমিক্সের পড়া ছিল, মানে ওর তার যে মানে সে হঠাৎ করে আমাকে জিজ্ঞেস করতেছে যে আমি জাস্টিস লিগের বইয়ের জন্য ওয়েট করছি কিনা, মুভির জন্য ওয়েট করছি কিনা। মানে আই নেভার এক্সপেক্টেড যে এরকম একটা পজিশন থেকে কেউ আমাকে এই কোশ্চেন আমাকে আলাদা চ্যাট রুমে করতে পারে। আমি মানে 2-1 সেকেন্ড তাকায় আছি। সো এই যে মানুষজনগুলো, তারা কিন্তু কমিক্স পপ সায়েন্স থেকে হাইলি ইন্সপায়ার্ড, ঠিক আছে? তারপর বাংলাদেশে অনেকে যারা যারা আছেন বড় বড় বুয়েটের কিংবা ঢাকা ইউনিভার্সিটি, শাহজালাল ইউনিভার্সিটি, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, মেনলি যত ভালো ভালো ইনস্টিটিউশন বাংলাদেশে যারা যারা আছে, প্রাইভেট হোক পাবলিক হোক, সব জায়গায় তারাও কিন্তু ছোটবেলায় কোনো না কোনো টাইমে আমার মতো মনে হয় যে প্রসেন্সের বই পড়েছে। এখন অনেক বড় বড় বিজ্ঞানী যারা আছে কিন্তু প্রসেন্সের বই লিখেছেন, শুধু পড়েছেন তা না, লিখেছেন। সালমান ভাইয়া, রাইট। সো শামস ভাইয়ার জীবনেও আসলে কি এটা কতটুকু সত্য, বা বইয়ের ইনফ্লুয়েন্সটা নিয়ে শামস ভাইয়াও কি ভাবছিলেন, সেটাও আর কি আমার আপনার কথা শুনেই মনে হচ্ছিল যে ওটার পেছনেও কি আসলে বইয়ের কোনো ভূমিকা ছিল কিনা। তো শামস ভাইয়াও যদি একটু শেয়ার করেন, আই গেস আমরা আরো মানে রিলেট করতে পারবো। যদি শামস ভাইয়া কি এই বিষয়ে কিছু বলতে চাচ্ছেন? শিওর, আমারও মাথায় এটা ঢুকছিল, বাট আমি খুব শর্টে বলবো, এন্ড দেন আই উইল লেট ইউ গাইস ক্যারি অন। সেটা হচ্ছে আমি প্রথমত বলবো যে মানে বুকস আমরা যখন ভাবি, আমরা দুইটা টাইপের বুকস ভাবি, রাইট? লাইক উইভ গট ফিকশন এন্ড দেন নন। আমার কি স্ক্রিন ফ্রোজেন? না, আমার কথা শামস ভাই শোনা যাচ্ছে আপনার না? কথা শুনতে পাচ্ছি, সালমান ভাইয়ারটা আমি শুনতে পাচ্ছিলাম না একটু।
ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, সরি আমি ঠিকমতো পড়ি নাই। হ্যাঁ, সো আমরা তো দুটা টাইপের বুকস চিন্তা করি, রাইট? ফিকশন এন্ড দেন নন ফিকশন, এই দুটাই তো আমাদের মেইন জনরা। সো এইখানে আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার নন ফিকশন যে বইগুলো ওগুলো বেশি পড়া হয়, ফিকশন বুকস কম পড়া হয়। যদিও আজকে আমাদের টপিক কিন্তু অ্যাকচুয়ালি ফিকশন, সায়েন্স ফিকশন, রাইট? এবং আমার নন ফিকশন বইয়ের মধ্যে হচ্ছে অনেক আপনার মানে there are a lot of books related to science and that there are a lot of books related to entrepreneurship, ideas বা লাইফ এন্ড ফিলোসফি, এগুলো রিলেটেড অনেক বই পড়া হয় যেটা আসলে ফিকশন না, নন ফিকশন। কিন্তু আমি বলবো না যে আমি ফিকশন একবারে আমাকে ইনফ্লুয়েন্স করে না। ফিকশন আমাকে ইনফ্লুয়েন্স করে ইন আ ডিফারেন্ট ফর্ম, যেটাকে আমি বলবো ভিজুয়াল ফর্ম। মানে সবই কিন্তু এট দি এন্ড অফ দ্য ডে একটা মেসেজ আমরা একটা ক্রিয়েটর থেকে পাই, মানে ক্রিয়েটর বলতে একজন একজন প্রডিউসার থেকে পাই। সে হয়তো রাইটার হলে বুকস, আর সে ফিল্ম মেকার হলে সেটা হবে টিভি শোজ আর মুভিজ। সো আমার সব ফিকশনাল ইন্সপিরেশন আসছে আসলে ফ্রম টিভি শোজ এন্ড মুভিজ, আর যেগুলো বুকস সেখানে আমার নন ফিকশন। সো আমি বুকসের ব্যাপারে যেহেতু আমরা ডিসকাস করছি, বুকের ক্ষেত্রে আমার জন্য আমি একটা বইয়ের এক্সাম্পল দিব, এটা হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। এই বইটা আমাকে অ্যাকচুয়ালি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করার জন্য ইন্সপায়ার করছে। সো এই বইটা আমার আমার ড্যাড আমাকে রেকমেন্ড করেছিল, এন্ড দেন আমি এটা বইটা পড়ি। বইটা পড়ার পর আমি পুরোপুরি বইটা শেষও করি না, আমি জাস্ট ফার্স্ট চ্যাপ্টারটা শেষ করে আমি ডিসাইড করে ফেলছি আমি ইউনিভার্সিটি থেকে ড্রপ আউট করবো। তো তারপর আমি ড্রপ আউট করছি, আমি পরে যখন বাবাকে বললাম যে এটা তো আসলে এই বইয়ের ইন্সপিরেশনে, উনি বুঝছে, মানে উনি কিছু বলে নাই, বাট আই গেস হি ওয়াজ লাইক ওকে ফাইন, দ্যাটস নট হোয়াট আই রিয়েলি এক্সপেক্টেড। ইনিশিয়ালি হি ওয়াজন্ট হ্যাপি, বাট পরে তো উনি নাও হি ইজ হ্যাপি যে আইভ ড্রপড আউট। সো ওই বইটা অ্যাকচুয়ালি ইন্সপায়ার্ড মি। ইটস আ নন ফিকশন বুক which talks about like কিভাবে একজন মানুষ তার সব শিপ বার্ন করে, মানে বার্নিং দ্য শিপস ডাউন, যে একটা জিনিসের প্রতি যদি পুরো লাইফটা ডেডিকেট করে দ্যাট দে উইল বিকাম সাকসেসফুল। সো ওই ক্যারেক্টারটা ওই ক্যারেক্টারটা যেটা ছিল, যে যে রিয়েল পার্সন আর কি, ওনার যে স্যাক্রিফাইসটা, ওটা দেখে আমি ভাবছি আর এটা তো বিশাল বড় স্যাক্রিফাইস, আমারটা তো কিছুই না, আমারটা তো জাস্ট ইউনিভার্সিটি ড্রপ আউট করার মতো। সো আই ওয়াজ লাইক আই হ্যাভ টু ডু দিস। দ্যাটস ইট। বুকের ক্ষেত্রে আমি সায়েন্স ফিকশন বা ফিকশন তেমন পড়ি না, বাট অনেক আমি যেটা যেটা ইলন মাস্কের ক্ষেত্রে যেটা যে বইয়ের কথা বললো, আমার জন্য ফ্রিঞ্জ ওয়াজ আ বিগ শো। এটা টিভি শো, সরি মাঝখানে মনে হয় কথা কেটে গেছিল। হ্যাঁ, আই কাইন্ড অফ বিলিভ ইন ফ্রিঞ্জ সায়েন্স আ লট, মানে সায়েন্স যেটা সায়েন্স ফিকশনের সাথে যায়, সায়েন্স দ্যাট ইজ নট ইয়েট ডিসকভার্ড, আমাদের ডিসকভারি একটু বাইরে। এখন ডিসকভারির বাইরের জিনিস কিছু কিছু পসিবল হবে, কিছু কিছু ফিগার হবে যে এটা ইম্পসিবল। সো ওইখানের মধ্যে কোন জিনিসগুলোকে আমি মনে করি পসিবল, সেগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে টু অ্যাকচুয়ালি কিপ মি, দ্যাট ড্রাইভস মি আ লট। আই এম শিওর দ্য সেম হ্যাপেন্স ফর সালমান এন্ড আদার্স, যাদের এক্সাম্পল সালমান দিচ্ছিল, যে হ্যাঁ মানে সায়েন্স ফিকশন এন্ড এই টাইপের শোজ গুলো, যে সায়েন্স ফিকশন রিলেটেড শোজ, ফ্রিঞ্জ হোক, সেটা সেটা ইনসেপশন হোক, সেটা ইন্টারস্টেলার হোক, সেটা whatever movie we're talking about, even movies that are like যে G.I. Joe অথবা জাস্টিস লিগ, সব মুভির মধ্যে there is a element of science fiction, and বইয়ের মতো ওগুলো আমাকে অনেক ইন্সপায়ার করে যে টু ডেলভ ইনটু ম্যাটার্স যেগুলো এখনো ডিসকভার্ড হয়নি। দ্যাটস ইট। বইয়ের ক্ষেত্রে আমি বললাম ইটস অনলি মেইনলি ফিকশন, সরি নন ফিকশন মেইনলি আমি পড়ি, ফিকশন বই পড়া হয় না এতটা। রাইট, থ্যাংক ইউ সো মাচ শামস ভাইয়া ফর শেয়ারিং, এন্ড আমি জানি আপনার ব্যস্ততার মাঝেও আপনি আসছেন, সো থ্যাংক ইউ সো মাচ ফর শেয়ারিং। সো সালমান ভাইয়া, সরি আমি একটু ইন্টারাপ্ট করে ফেলছি মাঝে, বাট আই গেস ইট অল রিলেটস সামহাউ। সো সালমান ভাইয়া, you were saying about Elon Musk, and also শামস ভাইও রিলেট করতে পারলো ইলন মাস্কের সাথে, বিকজ আই নো যে ইলন মাস্কের সাথে আমি, আমার কাছে মনে হয় যে অনেক কিছু মিল পাওয়া যায়, আমি কাজ করতে গিয়ে দেখছি। সো সালমান ভাইও নিশ্চয়ই এই ফিলোসফিতে বিশ্বাসী। তো সালমান ভাইয়া, হোয়াটস নেক্সট? ওয়েল ইয়া শিওর, আমি আসলে ফ্রিঞ্জ হচ্ছে আমার ফেভারিট শো, সত্যি কথা এটা, মানে লাইক ওয়াটার বিশপ এন্ড এভরিওয়ান। সো ফ্রিঞ্জ ইজ লাইক যেটা শামস বললো, সো এটাও দ্যাটস লাইক মাই ফেভারিট। এন্ড সেকেন্ড হচ্ছে এখন একটা দেখছি খুবই ভালো সায়েন্স ফিকশন, দ্যাটস দ্য এক্সপ্যান্স। এটা কিছুক্ষণ আমরা কেউ একজন হয়তো কোয়েশ্চেন করেছেন, তো ওটা বলতে পারি এক্সপ্যান্সের বইও আছে এবং সায়েন্স ফিকশনটা খুবই ভালো। সো হাউবার যেখানে আমি আসলে শেষ করেছিলাম সেখান থেকে স্টার্ট করি। যেটা বলছিলাম যে এতগুলো মানুষ যারা আজকে এই পর্যায়ে আসে, তারা অনেকেই কিন্তু সায়েন্স ফিকশন কিংবা পপ সায়েন্সের বই পড়েছেন। আমি শুধু যে সায়েন্স ফিকশন নিয়ে বলছি তা না,
একেবারে পপ সায়েন্সের অনেকগুলো বই কিংবা অনেকে ওই যে বিজ্ঞানের কিছু মজার খেলা বা জাফর ইকবাল স্যারের কিছু বই ছিল না ছোটবেলা, মানে আমি বাংলাদেশের ঘরানায় বলছি আর কি। তো এই বইগুলো কিন্তু অনেককে ইন্সপায়ার করেছে পরবর্তীতে সায়েন্স নিয়ে কাজ করার জন্য। এই জন্য আমার কাছে একটা অনুরোধ থাকবে যে যারা মানে আমি যে কন্ট্রোভার্সিটা নিয়ে আসলে কথাটা উঠেছে, যারা পপ সায়েন্সকে কোনোভাবে কটাক্ষ করছেন, অবশ্যই বইয়ের কিন্তু অনেকগুলো বই অনেকগুলো প্রকাশনা থাকে যার মধ্যে কিছু হয়তো আপনার কোয়ালিটি ভালো না, খারাপ হতেই পারে, এটা স্বাভাবিক। আপনি 100টা বই বাজারে আসছে তার মধ্যে থেকে 10-12টা বই খারাপ হতেই পারে, কিন্তু তার মানে এই না যে পুরো একটা জনার বা কিংবা পুরো একটা ধারা আপনার আসলেই এটা কোনো খারাপ হতে পরিচালিত করছে, স্পেশালি এই ক্ষেত্রে। মানে এই কারণে আমরা বলবো যে আপনারা যারা বই পড়েন তারা অবশ্যই বুঝে পড়বেন, এবং আপনারা যারা ছোট বাচ্চাদের দিতে চান বইগুলো, তারা আপনারা মানে চিন্তা ভাবনা করে বা একটু রিভিউ দেখে কিংবা মানে আপনার নিজেই কিন্তু বইগুলো পড়লে বুঝতে পারবেন, হাতে নিলেই বুঝতে পারবেন যে বইটার কোয়ালিটি কিরকম। সো আর যদি একান্তই না পারেন এটার, আমরা মানে পপ সায়েন্সের অনেক ক্ষেত্রে দেখা যায় যে সায়েন্সকে ডিরেক্টলি মানে ডিরেক্ট যে আপনার টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো হয়তো টাচ নাও করতে পারে, বাট এটা কিন্তু কোনো দোষের কিছু না। মানে ওখান থেকে অনেকেই আসতে পারে যে এই কথাটা উঠে আসে, পপ সায়েন্সের বই পেরে তুমি মানে পড়ে এসে তুমি বিজ্ঞান মানে বিজ্ঞান নিয়ে কথা বলতে আসছো, এটা অনেক জায়গায় শুনি আমি। বাট কথাটা হচ্ছে মানে হিজ অর শি ইজ নট লাইক ডুইং এনি কাইন্ড অফ হার্ম টু এনিওয়ান আদার, মানে আনলেস এটা যদি কেউ মনে মানে এমন জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করে যেখানে আসলে হার্ম হবে, আদার দেন দ্যাট ইজ অলরাইট। কিংবা সেটার মনিটর করার দায়িত্ব কিন্তু আসলে এই যে কমিউনিটি সায়েন্স, আপনি যদি প্রপার কমিউনিটি সায়েন্সের একটা সেন্স থাকে মানুষের মধ্যে, তখন কিন্তু ওই ব্যক্তি বুঝতে পারবে মানে, বা সায়েন্স এডুকেশন যদি ওই পর্যায়ে চলে যায়। আমি কিন্তু বইয়ে পড়লাম যে মানে থার্মোডাইনামিক্স এর এই লটা, কিংবা আমি এটা পড়লাম যে এল নট এটা, মানে আমি লাইক আপনার আইনস্টাইনের যে থিওরি, বা এবার অনেকেই তো এটাও সবাই বলে আইনস্টাইন গট নোবেল প্রাইজ বিকজ অফ ইকুইভ্যালেন্স টেন্সি স্কয়ার, বাট ফটো ইলেকট্রিক এফেক্টের কথা হয়তো অনেকেই জানেন, তাই না? মানে এই ব্যাপারগুলো। সো ফটো ইলেকট্রিক ইফেক্টের যে আপনার ইকুয়েশনটা আছে এটা আপনি মুখস্থ করে ফেললেন, মানে আমি আই এম নট লাইক ইন্ডিকেটিং অন দ্যাট, যার এটা পড়তে হবে সে কিন্তু সে পড়বেই, যার এটা জানতে হবে সে জানবে। মানে আপনি ফিজিক্স পড়ছেন, আপনি ক্যালকুলাস তো জানতেই হবে, বাট এর বাইরে অনেক কথা আছে। সবার যে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি নিতে হবে এমন কোনো কথা নেই। কেউ একজন ইউনিভার্সিটি ডিগ্রি নিচ্ছে না কিংবা কেউ একজন সায়েন্সে পাস করছে না বা ডিগ্রি নিচ্ছে, তার মানে এই না যে তার সায়েন্স জানার রাইট নেই কিংবা সে সায়েন্স জানতে পারে না, সে অবশ্যই জানতে পারে। আই থিঙ্ক মানে এটা সবারই অধিকার নলেজ আহরণ করা, তাই না? জ্ঞান আহরণ করা কিন্তু সবারই অধিকার। সেই ক্ষেত্রে আমি বলবো যে পপ সায়েন্সের বইগুলো অনেক ক্ষেত্রে এই গ্যাপটুকু কিংবা এখানে আপনাদের সাহায্য করতেই পারে। মানে তবে আমাদের একটা জিনিস আমরা কোয়ালিটি কন্ট্রোলের ব্যাপার রাখতে পারি, এটা অনেক মানে কয়টা আদৌ সম্ভব কিনা আমি জানি না। প্রকাশকরা যারা আছে কিংবা কোন একটা কোয়ালিটি কন্ট্রোল বোর্ড থাকতে পারে, যারা হয়তো এই যে মনিটরিং গুলো কিংবা একটা ইভালুয়েশন বা কিউসি মেনটেন করতে পারেন যে আদৌ মানে যে তথ্যগুলো যাচ্ছে এসব ক্ষেত্রে সেটা আদৌ মানে এটা মানে ইম্প্যাক্ট গুলো কতটুকু, বা কিংবা এটার মানে এটা যে পরিস্থিতিতে কতটুকু ইম্প্যাক্ট ফেলবে, অথবা এটার আদৌ এটা থেকে কোনো মানে নেগেটিভ ইম্প্যাক্ট আসতে পারে কিনা, এই জিনিসগুলো একটু মনিটর করা যেতে পারে। আমি বলছি না যে করতেই হবে, বাট করা যেতে পারে। আদারওয়াইজ আমি আসলে পপ সায়েন্সে বইয়ে কোনো দোষে কিছু দেখি না, এবং এটা নিয়ে অনেক মানুষই আসলে সায়েন্সের প্রতি আগ্রহ জেগেছে আসলে বাচ্চাদের। এবং এটা ছাড়াও এখন যেরকম টেক একাডেমি আছে, আমাদের টাইমে কিন্তু টেক একাডেমি ছিল না। আমরা কিন্তু জাফর ইকবাল স্যারের যে ওই যে বইগুলো বিজ্ঞানের 100 মজার খেলা, এগুলোই আমাদের কাছে মানে মানে কি বলবো যে একটা স্কুলের বাইরেও যে বিজ্ঞান শেখা যায় কিংবা আগ্রহ তৈরি করা যায়, এগুলো কিন্তু আমাদের কাছে পপ সায়েন্সের বইগুলো ছিল। তো আমি এখন আমি যে কথাগুলো বলছি কিন্তু অনেক আগের কথা, মানে 10 থেকে 15 বছর তখনকার সময়। এখন ভিজুয়াল মিডিয়া, ইন্টারনেট, তারপর মানে এরকম অনেক মানে যারা স্টার্টআপ যারা আছেন কিংবা ইনিশিয়েটর যারা আছেন লাইক শামসাবের আছেন, তারপর আমি আরো কয়েকজনের নাম বলতে পারি, যেমন আপনার উইস্কিটের আছেন, মানে উইস্কিটের সাদ আছে, বুশরা আছে, তারপর এরকম আরো বেশ কয়েকটি ইনিশিয়েটিভ আছে। তো এরকম অনেকেই আছেন যারা এগিয়ে আসছেন কাজগুলো করার জন্য। তারপর ডক্টর সুজেয়া ইসলাম সিরাজ ম্যাডাম, উনি ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর, উনি কিন্তু একটা বই লিখেছেন বিজ্ঞানের মজার পাঠশালা। ওই বইগুলো কিন্তু অনেক মানসিক বাচ্চাদের চিন্তা করানোর চেষ্টা করে, শুধু যে পপ সায়েন্স তা না, সত্যিকার সায়েন্স শেখানোর চেষ্টা করে। সো ইটস নট লাইক পপ সায়েন্সের মধ্যে শুধু আপনাকে একটা মানে ওই টাইপের কথাই বলবে, এরকম অনেকগুলো বই আছে যেগুলোতে আপনার সত্যিকারের সায়েন্সে কিন্তু আপনি খেলাধুলা শিখতে পারেন। কিংবা এই যে টেক একাডেমি যে গেমিফাইং দ্য এডুকেশন, দিস ইজ অ্যামেজিং। আপনি মানে প্রোডাক্টগুলো যখন আসবে আপনারা দেখতে পারবেন। তো তারপর নার্ডিজ আছে যারা আপনার
ভার্চুয়াল রিয়েলিটি দেওয়ার চেষ্টা করছে। মানে এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, বিভিন্ন রকমের প্ল্যাটফর্ম আছে। তারপর হচ্ছে মেকামাইন্ড থেকে যেমন আমরা একেবারে মানে মলিকুলার বায়োলজি, জেনেটিক ইঞ্জিনিয়ারিং, তারপর আপনার এই জিনিসগুলো আছে, যেটা বেসিক্যালি অনেক আগে 2017-তে আমরা টেক একাডেমি একটা ইয়েতে করেছিলাম, মানে বায়ো হ্যাকিং এর যে ব্যাপারটা। তো সেটাকে আমরা একটু এডুকেশন লেভেলে নিয়ে গেছি, যে কিভাবে নিজেরাই একটা ডিভাইস তৈরি করছে যেটাতে ডিএনএ অ্যানালিসিস করে বাচ্চারা একেবারে মানে একেবারে রান্না করে পাওয়া যায় কিচেন স্টাফ, এইসব জিনিসগুলো দিয়ে তারা ডিএনএ অ্যানালিসিস করছে, মাইক্রোস্কোপ বানাচ্ছে, সেটা দিয়ে দেখছে। তো তাদের কিন্তু ব্যাকটেরিয়া, ভাইরাস এগুলোর ব্যাপারে একটা আগ্রহ চলে আসছে, তারা জানতে পেরেছে, বস্তির বাচ্চা কিন্তু তারা। এবং তারা এই যে করোনা সিচুয়েশন, এখন আপনি চিন্তা করেন আমাদের সবার যদি এই নলেজ গুলো থাকতো, তাহলে কিন্তু আমাদের করোনা কালে এইরকম আমরা কিন্তু জানতাম না যে এরকম একটা প্যান্ডেমিক আসতেছে। কিন্তু আমরা যদি অনেকের মধ্যে এই নলেজ গুলো থাকতো, মানে মাইক্রো অর্গানিজম গুলো নিয়ে, তাহলে কিন্তু আপনার এই করোনার সময় হয়তো আমাদের ফিডব্যাক আরো প্রপার হতে পারতো, আমাদের যে অ্যাকশন প্র্যাকটিস গুলো হয়তো আরো ভালো হতে পারতো। মানে এই বাচ্চাগুলো নিজেরাও জানে, বাচ্চারা কিন্তু অনেক ফার্স্ট লার্নার, যেটা শামস অনেক ভালো মতো জানে। তো তো এই বাচ্চারা কিন্তু নিজেরাও জানতো, নিজেদের প্র্যাকটিস দিয়ে তাদের বড়রা যারা আশেপাশে আছে তাদেরকে কিন্তু খুব ভালোভাবে শেখাতে পারতো। মানে একটা বড় মানুষ যেভাবে একটা বড় মানুষকে শিখায়, তা থেকে একটা বাচ্চা বা যে জিনিসটা শিখেছে ওর মতো করে শিখেছে, এবং ও কিন্তু ওইভাবেই শিক্ষা দিবে, মানে যেটা একেবারে বোধগম্য হয়। যেটার এটা উদাহরণটা আসলে আমি টেক একাডেমি থেকে আনছি। বাট আমি জানি না শামস এখানে আছে দেখে কিন্তু আমি অনেক কিছু রিলেট করার চেষ্টা করতেছি। বাট হাউ এভার ব্যাপারটা হচ্ছে এরকম। তো এটা আমি বলবো যে পপ সায়েন্সকে আপনারা কটাক্ষ করবেন না, কারণ পপ সায়েন্স থেকে আমাদের অনেক ইন্সপায়ার, এবং সত্যিকারের অনেক সায়েন্টিস্ট, মানে অনেকেই আছে যারা ল্যাবে কাজ করে, তারা কিন্তু মানে পপ সায়েন্স পড়েই কিন্তু ইন্সপায়ার্ড হয়েছে। তো এটা আপনাদের দায়িত্ব কিভাবে আপনারা জিনিসগুলো মানে পছন্দ করবেন, কিভাবে আপনারা বেছে নিবেন, কোনটা ভালো কোনটা খারাপ, কোনটা ইম্প্যাক্ট কি হতে পারে। তো আর যদি মানে, এবং এটা আপনাদের দায়িত্ব থাকবে যে আমাদের পরবর্তী জেনারেশনকে বিজ্ঞান কিংবা বিজ্ঞান শিক্ষা কিংবা যে কোনো মানবিক শিক্ষা যাই থাকুক, সেটা মানে আর্টস হতে পারে। মানে শিক্ষা কিন্তু শুধু যে আমি খটমটে সায়েন্স শিখবো তা না, মানে আর্টস, তারপর মানে লিটারেচার, সবকিছু কিন্তু শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত। আপনি একটা মানুষের অনেক টেকনিক্যাল নলেজ আছে, কিন্তু তার মধ্যে যদি আপনি একটু সাহিত্য ঢুকে দিতে পারেন, একটু মানবিকতা ঢুকে দিতে পারেন, তাহলে কিন্তু তার এই যে সায়েন্টিফিক বা টেকনিক্যাল নলেজের যে ব্যবহার করা কিংবা যে ক্ষেত্রগুলো, সেগুলো আরো মানবিক হয়ে যাবে। মানে এটা আমাদের বিশ্বাস। এখন প্র্যাকটিক্যালি কতটুকু কি হয় সেটা পরের কথা। তো এই তো, মানে এগুলো নিয়ে কথা বললে আসলে কথা বাড়তেই থাকবে। আমি আসলে ফ্লোরটা নাহিয়ানকে দিতে চাই, যে তুমি অন্যদিকে যদি কিছু থাকে ইউ ক্যান লাইক ক্যারি অন। Well, Nahian, I think you're on mute. থ্যাংক ইউ সো মাচ। তো হ্যাঁ, সালমান ভাইয়া আসলে পপ সায়েন্স থেকে আমার মনে হয় যে ইভেন আমি নিজেও আসলে প্রফেসর শঙ্কুর বই পড়ে বিজ্ঞানের প্রতি অনেক বেশি আকৃষ্ট হয়েছিলাম। বাট শঙ্কুর বইগুলো যদি আপনারা অ্যানালাইসিস করেন, তাহলে দেখবেন যে সায়েন্স ফিকশনের ক্ষেত্রে সায়েন্স কম, ফিকশন বেশি আছে। বাট স্টিল ওইটা কিন্তু আমাকে সায়েন্সের প্রতি ইন্টারেস্টেড হতে আসলে বাধাগ্রস্ত করেনি। তো আমার মনে হয় যে হ্যাঁ, অবশ্যই আসলে পপুলার সায়েন্স পড়াটা অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে পারে। তো এখানে আমরা অলরেডি নাহিয়ান, আমি যাওয়ার আগে একটা জিনিস বলে দিতে চাচ্ছিলাম। থ্যাঙ্কস টু সালমান, অনেক রেফারেন্স দিল টেক একাডেমি এন্ড আমাদেরকে। বাট জাস্ট ছোট একটা জিনিস, সেটা হচ্ছে যে হিউম্যান ব্রেইন, হিউম্যান মাইন্ড কিন্তু কাজ করে স্টোরি দিয়ে। মানে আমরা কিন্তু স্টোরি আমাদেরকে ইন্টারেস্টেড করে, যে কোনো গল্প, যে কোনো একটা কাহিনী, রাইট, ওটার সাথে আমরা কানেক্ট করতে পারি। কিন্তু সায়েন্সের জিনিসগুলো কিন্তু একটা ফ্যাক্টস এন্ড ডেটা। ফ্যাক্টস এন্ড ডেটার ভিতরে কিন্তু ইমোশন নাই, ফ্যাক্টস এন্ড ডেটার ভিতরে কিন্তু কোনো হিউম্যান ব্যাপার নাই। মানে আমরা যেটা মনুষ্যত্ব, একটা মানুষ যেটাতে আকৃষ্ট হবে, সেরকম জিনিস কিন্তু সায়েন্স মানে জাস্ট প্লেন একটা ডেটা, প্লেন একটা থিওরি, প্লেন একটা ফিনমিনান, এগুলোতে কিন্তু আমরা নেসেসারিলি আকৃষ্ট হব না। একটা স্টোরির মাধ্যমেই যখন সেটা দেওয়া হয়, এটা ফিকশন না হোক, সেটা হয়তো রিয়েল সায়েন্টিফিক ডেটা দিয়ে আমরা স্টোরি বানাতে পারি, যে ওই স্টোরিগুলোর ভিতরেই বিভিন্ন সায়েন্টিফিক ফ্যাক্টস এন্ড ডেটা মার্জ করা, তখনই কিন্তু আসলে বাচ্চা হোক বড় হোক সবাই ইন্টারেস্টেড হবে। আমার মনে হয় স্টোরি টেলিং এর ভিতরে সায়েন্স ঢোকানোটা মাচ বেটার দেন জাস্ট সায়েন্টিফিক ডেটা এন্ড ফ্যাক্টস দেওয়া। সো ডেফিনেটলি সায়েন্স ফিকশনের রোল এখানে বিগ। I'll be off. Thank you, Nahian, for inviting me. Thank you, Salman, for saying such good things. যাওয়ার আগে আমার মনে হয় কমেন্টে আপনার জন্য একটা প্রশ্ন এসেছিল যে Sure. ultimate vision with the Tech Academy. So thank you, Sadaf, for questioning that. আরেকটা প্রশ্ন এসেছে, ওইটা I guess since you will be leaving,
সামিয়া শামীম আপু হচ্ছে আরেকটা প্রশ্ন করেছে। আই গেস সালমান ভাইয়া উইল বি অ্যানসারিং দ্যাট, সো ইউ ক্যান জাস্ট শর্টলি answer Sadaf's question and we can move Okay, on. ultimate vision with Tech Academy হচ্ছে to establish একটা পুরোপুরি স্কুল, একটা ফুল স্কুল যেখানে it's a tech institute, যেটা আপনার ধরেন the way we look into let's say MIT তে আমরা দেখি যে সব অ্যাডাল্টসরা আসছে রাইট পড়তে, বাট সিমিলারিটি ইনস্টিটিউট যেখানে রিসার্চ হবে, যেখানে ডেভেলপমেন্ট হবে, ইনোভেশন হবে অ্যান্ড গেমিফাইড ওয়েতে হবে সবকিছুই, সেটা নট সামথিং ইউ কাম আফটার স্কুল, যেটা আমাদের কারেন্টলি হচ্ছে আফটার স্কুল অর উইকেন্ডে, বাট ইট উইল বি সামথিং যেটা একটা বাচ্চা হয়তো ও লেভেলস এ লেভেলস দেওয়ার পাশাপাশি, যেরকম চার্টার্ড অ্যাকাউন্টেন্সি একটা জিনিস আমি দেখছি অনেকজন করছে, ও লেভেল দিয়ে চার্টার্ড অ্যাকাউন্টেন্সি শেষ করে তারা মাস্টার্স করতে যাচ্ছে অর আন্ডারগ্রেড করতে যাচ্ছে, মানে এ লেভেলটা দিচ্ছে না। এরকম কিছু হবে যে ধরেন ও লেভেলও দেওয়া লাগলো না, আমি স্কুলে 8th গ্রেড অথবা 9th গ্রেড পড়লাম, অথবা আমি স্কুলটাই টেকনোলজি স্পেশালাইজ একটা স্কুলে শিখলাম, সেখানে অবভিয়াসলি যাদের টেকনোলজির ন্যাকটা একটু বেশি তারা আসবে, যাদের ন্যাক অত ভালো বেশি নাই তারা আফটার স্কুল প্রোগ্রামের মতো রান করুক। যাদের ইন্টারেস্ট আসলে প্রাইমারিলি টেকনোলজি বেসড জিনিসে, সায়েন্স এন্ড টেকনোলজিতে, তারা এখানে ফুললি শিখবে, একবারে সকাল থেকে বিকাল পর্যন্ত, দুপুর পর্যন্ত শিখবে, অ্যান্ড একেবারে এখান থেকে গ্রাজুয়েট করে ওরা হয়তো কলেজে যাবে। কলেজে যাওয়ার হয়তো নেসেসিটিটা এক সময় আমরা ওইটাও হয়তো মানে মিটিগেট করতে পারি, যে আমাদের এখানে হয়তো পুরোপুরি টিল দি এন্ড, হু নোস। বাট ইয়া, I want this to be bigger than the after school program. That's the ultimate vision of Tech Academy. Thank you so much, Shams Bhaiya, for joining us in your busy schedule. Thanks. Okay. Goodbye. Goodbye. Salman Bhaiya, mute. Okay. Thank you so much, Shams. Great. So, ভাইয়া আরেকটা প্রশ্ন এসেছে, সামিয়া শামীম আপু আপনাকে জিজ্ঞেস করেছে মনে হয় যে what is your opinion on the relation between science and religious beliefs or faith? This is a huge discussion topic, but would be great to know more about it. So আপনি যদি ওনার প্রশ্নটারও একটু শর্ট করে বলেন। I know it's a difficult topic to speak about, but yeah, how do you perceive? Well, thank you for the question. কিন্তু জিনিসটা হচ্ছে আমি নিজে আসলে মানে রিলিজিয়ন কিংবা সায়েন্স দুটোরই কোনো এক্সপার্ট কেউ না। তো যেটা ঘটেছে, আপনার কোশ্চেনটার অ্যান্সার দেওয়ার জন্য কিন্তু মানে যে নলেজ লাগবে সেই নলেজ আমার নেই, আমি খুবই দুঃখিত। তবে রিলিজিয়ন এবং সায়েন্সের যে ব্যাপারটা, আপনি কোনো রিলিজিয়ন কিন্তু আমাদের খারাপ কিছু করতে শেখায় না। প্রত্যেকটা রিলিজিয়ন কিন্তু আমাদের মানবিকতা নিয়ে কথা বলে। অনেক রিলিজিয়ন অনেক হয়তো পলিটিক্যাল কাজে ব্যবহার করা হয়েছে, কিন্তু আপনারা কিন্তু একটু মানবিকতা দিয়ে যদি চিন্তা করেন তাহলেই বুঝবেন যে কোনটা মানে মানবিক এবং কোনটা অমানবিক। আমি যেটা বলবো যে সায়েন্স তো ফ্যাক্ট, এখন আপনি রিলিজিয়ন তো এমন কিছু বলবেন না যেটা আপনার খারাপ হবে। সো আপনি অনেকগুলো রিলিজিয়াস ইনস্ট্রাকশন খেয়াল করে দেখবেন যেগুলো আমাদের আসলে ভালোর জন্য বলা হয়েছে, এবং সেটার সায়েন্টিফিক এক্সপ্লেনেশনও আছে। তো আমার নলেজ, আমার কথা বলার দূর হচ্ছে এতটুকু পর্যন্তই। এর বাইরে যদি আমি কিছু বলতে চাই সেটা আসলে অনেক বড় ধৃষ্টতা হবে, এবং সত্যি কথা বলতে কি আমি এম নট আ সায়েন্টিস্ট এন্ড আই এম নট আ রিলিজিয়াস, মানে আই মিন আই এম নট আ হাফিজ অর লাইক আই ডোন্ট হ্যাভ দ্যাট সর্ট অফ ডেপথ ইন রিলিজিয়াস ভিউজ। সো এটা নিয়ে কথা বলাটা হয়তো মানে আমার এই মুহূর্তে নলেজের ভিতর পড়ছে না। সো ইয়া, আই হোপ লাইক আপনি আরেকটু পড়ালেখা করে কিংবা যারা এটার ব্যাপারে আসলে খুব ভালো আইডিয়া আছে বা নলেজ আছে, আপনি তাদের কাছে জিজ্ঞেস করতে পারেন, হয়তো ওনারা আপনাকে কিছুটা হলেও সাপোর্ট বা হেল্প করতে পারেন। থ্যাংক ইউ ভাইয়া। দ্যাটস অলসো ইম্পর্টেন্ট আই গেস, যে আমরা আরো মানে যে জিনিসগুলো জানতে চাই এগুলো নিয়ে আরো বেশি ঘাটাঘাটি আমরা হয়তো করতে থাকতে পারি, এন্ড অলসো ইন দিস প্রসেস আমরা হয়তো আরো অনেক বই পড়ে ফেলবো এবং আমাদের হয়তো নলেজটা আরো ইনক্রিজ হবে। সো ভাইয়া, স্পেস এক্সপ্লোরেশন আমরা জানি যে সায়েন্সের আরেকটা খুব বেশি ইন্টারেস্টিং ফ্যাক্ট, এবং আমরা সেই আর্থার সি ক্লার্ক কিংবা আইজাক আজিমোভের সময় থেকে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে অনেক কিছু পড়ছি, যেগুলো পরবর্তীতে অনেক সময় আমরা দেখেছি যে রিয়েলিটিতেও চলে এসেছে। যেমন স্পেস এলিভেটর কিন্তু প্রথমে সায়েন্স ফিকশনে আমরা দেখি, পরে হচ্ছে বাস্তব জীবনেও আমরা তৈরি করার চেষ্টা করি। বাট এটা নিয়ে অনেক সময় আমাদের অনেকের ভেতরে হেসিটেশন, অনেক কোয়েশ্চেন চলে আসে স্পেস এক্সপ্লোরেশন নিয়ে। তো এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন, এবং বাংলাদেশের স্পেস এক্সপ্লোরেশনের ভবিষ্যৎই বা আপনার দৃষ্টিতে আসলে কেমন? স্পেস এক্সপ্লোরেশনের ব্যাপারে অনেকে যে কোশ্চেনটা তুলে সেটা হচ্ছে
এত টাকা খরচ করতেছে ইলন মাস্ক বা স্পেস এক্স নাসা বা সবাই, সেটা দিয়ে আমরা এনভায়রনমেন্টে কেন ব্যবহার করি না? এনভায়রনমেন্টাল ক্রাইসিস যে আমরা ফলো করছি বা আদার লাইক ফুড অর এনিথিং। বাট একটা জিনিস আমাদের বুঝতে হবে যে স্পেস এক্সপ্লোরেশনের ব্যাপারটা কিন্তু আপনি পৃথিবী থেকে কি পরিমাণ টাকা অ্যাকচুয়ালি স্পেসে পাঠিয়ে দিচ্ছেন। আপনি আদৌ কি কোনো টাকা স্পেসে পাঠাচ্ছেন? মানে এখানে টাকাগুলো লাগছে কিসে? এই যে সাপ্লাই চেইন, এই যে একটা এয়ারক্রাফট মানে স্পেস ক্রাফট আপনি বানাচ্ছেন, সেটা তারপর আনুষঙ্গিক যে এটার টেকনোলজিক্যাল কম্পোনেন্টস, কিংবা এই যে এতগুলো মানুষ কাজ করছে, এতগুলো কোম্পানি ইনভলভ, এদের পেমেন্ট, এদের স্যালারি, এদের মানে দেয়ার লাইক লটস অফ মানে ইনভলভমেন্ট, রাইট? তো বেসিক্যালি টাকাগুলো কোথায় যাচ্ছে? টাকা তো আমি স্পেসে পাঠিয়ে দিচ্ছি, তাই না? তো তো ওইভাবে যদি আমি চিন্তা করি, আসলে পৃথিবীর টাকা পৃথিবীতেই আছে। জিনিসটা হচ্ছে অনেকের এমপ্লয়মেন্ট তৈরি হয়েছে, যারা এই রিসার্চ করছে বা এখানকার ইনভলভ, তারা এখানকার লাভবান হচ্ছে, কিংবা এখানকার যারা কোম্পানিজ গুলো যাদের ডিরেক্টলি বিজনেস করতেছে, ক্যাপিটাল, এটা বলতে পারেন যে আপনার ওকে ক্যাপিটালিজম জিনিসটার মধ্যে অনেক ইনভলভ, সেটা হতে পারে। আসলে ক্যাপিটালিজম কোন কি মানে কিছু কিসের মধ্যে ইনভলভ না, সবকিছুর মধ্যে তো ক্যাপিটালিজম ইনভলভ। এই যে আমরা যে খাবার খাচ্ছি, মানে তারপর হচ্ছে আমাদের কনজিউমার প্রোডাক্ট যাই আছে, এই যে টেকনোলজি মানে লাইক text what we are using right now, the devices and everything is like under this capitalism মানে capitalism and everything. তো সবকিছু যদি এটা দিয়ে বর্তায়, আমাদের ট্যাক্সেশন, আমাদের লিভিং, আমাদের চাকরি, বা যেখানে আমি যখন একটা ইউনিভার্সিটিতে জব করি, কেউ একজন গ্রামীণ ফোনে জব করে, কেউ একজন মানে গট ইট রাইট। সো প্রত্যেকটা জায়গার কিন্তু একটা মানে কোনো না কোনো মানে বিজনেস রিলেটেড, সেটা মানে কনজিউমার প্রোডাক্ট হোক, বিটুবি হোক, হোয়াটএভার ইট ইজ। কিন্তু আপনি কৃষিকাজই করলেন, করার কথা, কৃষিকাজটা যে করছেন, করে কি করবেন? জিনিসটা সেল করবেন। মানে যদি কেউ না আপনার কাছ থেকে কিনে নিয়ে না যায়, আদারওয়াইজ আপনি কিন্তু বিক্রি করার পরেই ওটা প্রসেস হবে বা কেউ খাবে বা সামথিং, তাই না? বা ওষুধ বানাচ্ছেন, হোয়াটএভার ইট ইজ। স্পেস এক্সপ্লোরেশনের ব্যাপারটা হচ্ছে আলটিমেটলি আপনি কোশ্চেনটা করতে পারেন যে এই যে এতগুলো স্পেস জাঙ্ক তৈরি হচ্ছে অরবিটের মধ্যে, সেটা কিভাবে তো মানে সেটা থেকে কিভাবে আমরা বাঁচতে পারি বা ওটার কি ব্যবস্থা করছে সেটা জিজ্ঞেস করতে পারেন। বা বলতে পারেন যে এতগুলো নিউক্লিয়ার ওয়েস্ট তৈরি হচ্ছে, তো সেটার অল্টারনেটিভ কি হতে পারে সেটা নিয়ে করতে পারেন। এখন স্পেস এক্সপ্লোরেশনের ইস্যুটা আপনি যতই চিন্তা করেন, সেটা কিন্তু আপনার মানে একটা স্টেপ যখন নেওয়া হয়ে গেছে, সেটা থেকে কোনোভাবেই ব্যাকফুট আসা সম্ভব না, টেকনিক্যালি সম্ভব না। মানে টেকনিক্যালি ইটস নট পসিবল। এখন এটা বিলিয়ন ট্রিলিয়ন অফ ডলার্স ইনভেস্টেড, এটা থেকে কখনোই মানে যতই আমরা প্রোটেস্ট করি যাই করি, কোনো না কোনো ডিজাস্টার কোনো না হওয়া পর্যন্ত এটা কিন্তু পিছপা হবে না। আর স্পেস এক্সপ্লোরেশনের ব্যাপারটা যেটা হচ্ছে, আপনি চিন্তা করেন এই যে একটা ফিউল তৈরি হলো, কোন একটা কান্ট্রিতে ফিউলটার কাঁচামাল তৈরি হয়েছে, সেটার সাথে অনেকগুলো লেবার ইনভলভ। তারপর কোনো একটা জায়গায় হয়তো অ্যালুমিনিয়াম তৈরি হলো, কোনো একটা জায়গায় আপনার সার্কিটের যে বেরো মানে আপনার মানে সার্কিটটা প্রিন্ট হলো, সামথিং লাইক দ্যাট। সবকিছুই যে একটা কোম্পানিতে তৈরি হয় তা তো না, অনেক জায়গায় আপনার থার্ড পার্টি ইনভলভ, তাই না? বিশাল বড় একটা বিজনেস কিন্তু এটার মধ্যে ইনভলভ, এটার উপরে কিন্তু অনেকগুলো পরিবার কিন্তু এগুলোর উপরে আপনার ডিপেন্ডেন্ট, এটাও কিন্তু বুঝতে হবে। যে কোনো ব্যবসায়ী, সো কোন মানুষ ব্যবসায় মানে লেবারদের টাকা দিচ্ছে না সেটা এক কথা, কিন্তু আমি যদি আইডিয়াল সিচুয়েশন চিন্তা করি, এগুলোর মধ্যে কিন্তু অনেকগুলো এমপ্লয়মেন্ট ইনভলভ, অনেকগুলো বিজনেস ইনভলভ, অনেকগুলো ন্যাচারাল রিসোর্সকে কিভাবে ইয়ে করতেছে সেটা। তবে আমি আমার কাছে যেটা কনসার্ন সেটা হচ্ছে এই যে প্রযুক্তি উৎকর্ষতা যদি না থাকতো, কিংবা এই যে নতুন নতুন টেকনোলজি ইনভেস্টমেন্ট, কিংবা আমাদের যে জাম্প গুলো বা লিপ গুলো যদি না হতো, আমরা যদি এই মানে এই যে রিস্ক গুলো না নিতাম, এই রিস্ক গুলো না নিলে কিন্তু আমরা নতুন টেকনোলজি আনতে পারবো না। যে টেকনোলজি গুলো হয়তো আমাদের বর্তমানে এনভায়রনমেন্টাল ক্রাইসিস কিংবা হেলথ সেক্টর বা অনেকগুলো ক্রাইসিস কিন্তু আমরা ফেস করছি, সেগুলোকে মিটিগেট করা কিংবা সেগুলোকে অ্যাড্রেস করা, সেগুলোর জন্য কিছু করার জন্য আমাদের কিন্তু ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যেতে হবে। মানে আমরা একটা ভ্যাকসিন বানাবো, আমরা একটা স্পেস টেকনোলজি ডেভেলপ করবো, বা একটা ট্রান্সপোর্টেশন টেকনোলজি ডেভেলপ করবো, তার মধ্যে 100টা কাজ করলে দেখা যাবে যে 50, 60টা, 70টাই কিন্তু এনভায়রনমেন্টের জন্য ক্ষতিকর হতেই পারে, বা অন্য কোনো একটা কারণে ক্ষতিকর। কিন্তু এগুলো করে 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 করলে কিন্তু আলটিমেটলি আমরা একটা পর্যায়ে যাবো যে ঠিক আছে, এটা হয়তো আসলে সবার জন্য হয়তো ভালো, বা অ্যাটলিস্ট এটা অপরচুনিটি কস্ট আছে, কিন্তু এটা অন্যান্য গুলোর তুলনায় একটু ভালো। আপনি সবসময় এটা কিন্তু সম্ভব হয় না। আপনি একটা কাজ করলেন, একটা টেকনোলজি বানালেন, এবং সেটার যে 10% বা 20% মানে ক্ষতিকর কোনো প্রভাব নেই, এই জিনিসটা আসলে মেনটেন করা খুবই কষ্টকর। আপনি যে টেকনোলজি নিয়ে কাজ করেন, যাই বানান, সেটার কিন্তু একটা ক্ষতিকর প্রভাব এনভায়রনমেন্ট আসলে থাকতেই পারে। এটা থেকে বের হওয়া খুবই কষ্টসাধ্য। যদি হয় তো খুবই ভালো, আমরা
বা এখানকার যারাই টেকনোলজিক্যাল ইয়ার মধ্যে আছে সবাই কিন্তু চেষ্টা করে যাচ্ছে। আরেকটা বড় কথা হচ্ছে ইকোনমিক সিচুয়েশন। আপনি একটা ভালো প্রোডাক্ট বানাবেন যেটা আসলে এনভায়রনমেন্টের নেগেটিভ ইম্প্যাক্ট নাই, হেলথ ইম্প্যাক্ট নাই, কিছুই নেই বলতে গেলে, একদম 100% একটা ভালো প্রোডাক্ট, কিন্তু সেটার যে কস্ট, সেই কস্টের কারণে দেখা যায় যে লেবার কস্ট, আপনি লেবারকে কোনো টাকা দিতে পারবেন না, কিন্তু আপনি এটার যে এস্টাবলিশমেন্ট তৈরি করতে পারবেন না, এটা এতই বেড়ে যাবে। আপনার একটা ব্যালেন্স করতে হবে, আপনার এমন একটা জিনিস আনতে হবে যেটা মানে কনজিউমার আপনি দিতেও পারবেন, কনজিউমার সেটা কিনতেও পারবে, এবং আপনি যারা এটার মধ্যে ইনভলভ তারা এখান থেকে টাকাও ইনকাম করতে পারবে, এবং এটা থেকে একটা প্রফিট থাকবে, এটার একটা এস্টাবলিশমেন্ট কষ্ট হবে। মানে এটা এটা চিন্তা ভাবনা করলে দেখা যাবে যে আমাদের একটা মধ্যস্থতার মধ্যে আসতে হবে। তবে ক্যাপিটালিস্টিক ওয়ার্ল্ডের মধ্যে আসলে সবারই একটা চেষ্টা থাকে যে একেবারে সবচেয়ে কম টাকা দিয়ে আমি সবচেয়ে বড় একটা বিজনেস করবো, সবচেয়ে বড় লাভবান হব, দরকার পড়লে আমি এনভায়রনমেন্টের কথা চিন্তা করবো না, এমপ্লয়মেন্টের কথা চিন্তা করবো না। এটা আসলে দৃষ্টিভঙ্গি, এটার সাথে সায়েন্সের মানে রিলেশন অন্যভাবে। মানে এটা আপনি সায়েন্স চাইলে কিন্তু পারে, মানে আপনার অনেক কিছু কম্প্রোমাইজ করে এনে জিনিসটাকে আরো এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি বানানো, কিন্তু যারা আপনার এখানকার ইনভলভ, যারা বিজনেস করছে, তাদের কিন্তু অনেক বড় কন্ট্রোল এখানে, আপনি বললেই আসলে সেটা থেকে বের করে আনা সম্ভব না। তো স্পেস এক্সপ্লোরেশন ব্যাপারটা এরকম, এটার মধ্যে অনেক কিছু ইনভলভ, কিন্তু আলটিমেটলি আপনি কিন্তু পাঠাচ্ছেন একটা স্পেসক্রাফট যেটার ওজন আর কত, কয়েকশো টন, কয়েক হাজার টন, কয়েক লক্ষ টন, এরকমই কিছু একটা হবে। তো সে পরিমাণের জিনিস আপনি বাইরে পাঠাচ্ছেন, বলতে গেলে পৃথিবীর রিসোর্স কিন্তু তেমন একটা আপনি বাইরে পাঠাচ্ছেন না, কিন্তু এখানে যে টাকাটুকু ইনভলভ, সরি, সেই টাকাগুলো কিন্তু পৃথিবীতেই সার্কুলেট হচ্ছে। এখানকার বিজনেসের মধ্যে কিন্তু মানে মানি সার্কুলেশন, ইকোনমিক সার্কুলেশন কিন্তু একটা অন্য জিনিস। তো বেসিক্যালি এই টাকাগুলো এখানেই আছে, এবং চাইলে এটা একটা করা যেতে পারে যে ইফ উই ক্যান কাম আপ উইথ সাম সর্ট অফ বিজনেস অর লাইক এমন একটা প্রসেস যেটা দিয়ে এনভায়রনমেন্টাল ক্রাইসিস গুলোকে আমরা আরো ভালোভাবে মিটিগেট করার চেষ্টা করতে পারি, কিংবা এমন প্রোডাক্ট নিয়ে আসতে পারি, বা হিউম্যান প্র্যাকটিস, সেটা হচ্ছে এক নম্বর কথা। এমন হিউম্যান প্র্যাকটিস আমরা নিয়ে আসতে পারি যেটা এনভায়রনমেন্টের জন্য ফ্রেন্ডলি হবে। সেটা আমার এমন টেকনোলজি হতে পারে, যেমন আমাদের যে কনজিউমার প্রোডাক্ট, সেটার যে ম্যাটেরিয়াল গুলো সেটাকে এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি করতে পারি। আমাদের এন্টারটেনমেন্ট সিচুয়েশন, আমাদের এডুকেশন সিচুয়েশন, আমাদের মানে অন্যান্য যেমন আমাদের ট্রান্সপোর্টেশন, আমাদের বাসস্থান, মানে মানে হ্যাবিটেট যাই আছে আর কি, আরবানাইজেশন, এই জিনিসগুলোকে যদি আমরা কোনো একটা এনভায়রনমেন্টাল ফ্রেন্ডলি সিচুয়েশন বা টেকনোলজির মধ্যে নিয়ে আসতে পারি, তাহলেই বরং বেশি আপনি প্র্যাকটিক্যালি জিনিসগুলো করতে পারেন। আদারওয়াইজ এটা আপনার ইকোনমিক সিচুয়েশন মাথায় রাখতেই হবে। ধন্যবাদ সালমান ভাইয়া। আরেকটা প্রশ্ন এসেছে যে এনি থটস অ্যাবাউট প্যারালাল ইউনিভার্স এন্ড এলিয়েন সিভিলাইজেশন, মানে খুবই ইন্টারেস্টিং একটা টপিক, বিশেষ করে সাইফাই রিডারদের জন্য তো বটেই। তো আমরা স্পেস এক্সপ্লোরেশন নিয়ে কথা বলছিলাম, এটার সাথে রিলেটেড ও কাইন্ডা। তো সালমান ভাইয়া, এনি থটস অ্যাবাউট এলিয়েন্স? প্যারালাল ইউনিভার্সেস এন্ড সিভিলাইজেশন, মানে এটা তো আসলে যারা স্পেস টাইম কন্টিনিউয়াম নিয়ে কাজ করে, যারা ম্যাথমেটিক্যাল ফিজিক্স, তারপর কসমোলজি, তারপর অ্যাস্ট্রোফিজিক্স, তারপর মানে অনেকগুলো থিওরিটিক্যাল ফিজিক্সের মানে এরিয়াগুলো কভার করে। নট অনলি ফিজিক্স, এটার সাথে আসলে ম্যাথমেটিক্স, তারপর অপটিক্স, মানে অনেক কিছু জড়িত, মানে সিগন্যালিং, এমন অনেক কিছু জড়িত যেটা আমি বলতে পারি না। এর সাথে বায়োলজিও জড়িত, এর সাথে থিওলজি জড়িত, এর সাথে রিলিজিয়ান জড়িত, অনেক কিছু জড়িত, নট অনলি ফিজিক্স, কেমিস্ট্রি জড়িত। তারপর হচ্ছে আমরা যে হোয়াট উই আর কম্প্রিহেন্ডিং রাইট নাও, মেবি দেয়ার মানে দ্য লাইফ ফর্ম, if there is or there are life forms, maybe we are not being able to comprehend that sort of things. আমরা একটা কথা হচ্ছে যে বলেই দিই যে ফিফথ ডিমেনশন, সিক্স ডিমেনশন, অন্য ডিমেনশন। আরে ভাই, লাইক ডিমেনশন বললে কি হয়ে গেল? সো আই এম সরি অ্যাবাউট ইট। মানে ব্যাপারটা হচ্ছে যে আমাদের যে হিউম্যান কনসিয়াসনেস, the way we are right now thinking everything, so we have to comprehend or conceive that idea. Otherwise, like it could be, no, it's kind of like very hard, or like I should say it's like it's more of a theory, it's more of an ideology, or it's more of an idea. কারণ আপনি কি চিন্তা করছেন বা কিভাবে কতটুকু অনুধাবন করতে পারছেন একটা বিষয়কে, সেটার সাথে অনেকটুকু রিলেটেড। তো আপনি প্যারালাল ইউনিভার্সের কথা আমরা অনেকে বলতে পারি, এটা আপনার ফিকশনের মধ্যে আসে। এলিয়েন সিভিলাইজেশনের কথা আপনি মানে আপু মনে হয় এর আগে একটা সায়েন্স ফিকশনের কথা জিজ্ঞেস করেছেন, আমি আপনাকে বলে রাখি, সেটা হচ্ছে
এই দুটোর প্যারালাল ইউনিভার্স এবং সিভিলাইজেশন, এই দুটোর ক্ষেত্রে আপনি দুটো সায়েন্স ফিকশন পড়তে পারেন। একটা হচ্ছে ফ্রিঞ্জ শোটা দেখতে পারেন, যেটা আমরা একটু আগে বলেছি, আর দুই হচ্ছে এক্সপ্যান্স, দ্য এক্সপ্যান্স। এটা কিন্তু খুব ভালোভাবে জিনিসটা ফুটিয়ে তুলেছে, বেটার দেন লাইক সাম অফ দ্য আদার সায়েন্স ফিকশন অ্যাভেলেবল। এই দুটো একটু পড়তে পারেন, তাহলে কিছুটা মানে ওরা যেভাবে জিনিসটাকে প্রজেক্ট করেছে সেটা জানতে পারবেন। আর এলিয়েন সিভিলাইজেশনের ব্যাপারটা হচ্ছে নাসা কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করছে, সেটি সার্চ ফর এক্সট্রাটেরেস্ট্রিয়াল লাইফ, এটা কিন্তু একটা প্রোগ্রামই আসলে $1 বিলিয়ন প্রোগ্রাম, সেটি SETI। তো এটা নিয়ে আপনি একটু গুগল সার্চ করতে পারেন। তো সেটির ব্যাপারটা ওদের তারপর কার্ল সেগান যেমন ভয়েজার 1 1978 এ মোস্ট প্রবাবলি 1978 অর 71 এ, সরি 79 এ ভয়েজার 1 মিশনটা হচ্ছিল। তখন কিন্তু ওটার মধ্যে কার্ল সেগান অনেক কিছু দিয়ে দিয়েছিলেন, তখনকার আমাদের কিলোবাইটের হিসাব হতো। তো মানে মানে অনেকগুলো জ্ঞান, অনেকগুলো নলেজ, সঙ্গীত, তারপর আমাদের পৃথিবীর মানুষদের ছবি, তারপর হচ্ছে বৃষ্টির শব্দ, কান্নার শব্দ, মানে অনেক কিছুই ভয়েজার 1 এর মধ্যে ছিল। এখন ভয়েজার 1 তো বিলিয়নস অফ মাইল আমাদের থেকে দূরে, সৌরজগৎ পার হয়ে গিয়েছে। তো দেখা যাক ভয়েজার 1 এর কিছু দেখে যদি আমাদেরকে কেউ সেটা রিলে ব্যাক করে, কেউ যদি আমার সাথে যোগাযোগ করে, তখন হয়তো আমরা বলতে পারবো যে দে আর কাইন্ড অফ লাইক আদার সিভিলাইজেশন, যারা বুদ্ধিগত মানে বুদ্ধিবৃত্তিতে হয়তো আমাদের সমসাময়িক কিংবা আমাদের থেকে বেশি, অ্যাটলিস্ট আমাদেরকে যোগাযোগ করার মতো প্রযুক্তিক উৎকর্ষতা তাদের আছে। আর প্যারালাল ইউনিভার্সের ব্যাপারটা আসলে, আমি তো আসলে বায়োলজি স্টুডেন্ট না, আমি বায়োলজি অতটা পারি না, বায়োলজি স্টুডেন্ট হতেও। তো কোর ফিজিক্সের কিংবা এরকম ম্যাথমেটিক্স আমার আসলে এতটা নলেজ নেই। বাট আপনি স্পেস টাইম কন্টিনিউয়ামের ব্যাপারটা যদি একটু পড়েন, এটা অনেককেই পপ সায়েন্সের মধ্যে নিয়ে আসছে। এই যে কথাগুলো আমরা বলি, কিছু হলে কোয়ান্টাম ঢুকাই দিই, কোয়ান্টাম ফিজিক্স নিয়ে আসি, অনেক মুভির মধ্যে আপনি খেয়াল করবেন, স্পেশালি অ্যাভেঞ্জার্স মুভিতে কিছু হলে কথার মধ্যে মানে কোয়ান্টাম নিয়ে আসে। তো এই জিনিসটা বুঝতে হলে কিন্তু আমাদের কিছুটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন জানতে হবে। এবং আমরা একটা টার্ম ইউজ করলাম, কিন্তু ওই টার্মটা আদৌ সম্ভব কিনা, কিংবা ওটাকে আমরা আদৌ অনুধাবন করতে পারি কিনা, এটা একটা বড় একটা কোয়েশ্চেন। তো আমি সেটাই বলবো, আপনারা যদি এইসব পপুলার সায়েন্স গুলো পড়ে যদি আপনার কোনো কিছু ব্যাপারে আগ্রহী হন, আমি বলবো যে এটা আগ্রহী হলে ফার্দার জিনিসটা জানার জন্য সত্যিকারের সায়েন্সটুকু যদি একটু শেখার চেষ্টা করেন, কিংবা কাউকে মানে যারা এটাতে আসলে কাজ করছে কিংবা যারা এক্সপার্ট, তাদেরকে যদি একটু মানে তাদের দ্বারস্থ হন, তাহলে হয়তো একটু ভালো জানতে পারেন। কারণ এগুলোর কোনো প্রুফ এই পর্যন্ত আমরা ডিরেক্টলি পাইনি, কিংবা অ্যাটলিস্ট পাবলিকের জন্য ওপেন করা হয়নি। কিন্তু তো ম্যাথমেটিক্যালি অনেকে চেষ্টা করে যাচ্ছেন, সেটারও যে আদৌ কোনো পেপার আছে কিনা, মানে আমার অ্যাটলিস্ট এভাবে পড়া নেই, কিংবা আমি পড়লেও বুঝি নেই জিনিসগুলো। তো মানে হোপফুলি মেবি নিয়ার ফিউচার বা একটা সময় পরে, কারণ ব্যাপারটা হয়েছে কি, পৃথিবীতে আমরা যেই মানে সিগন্যাল গুলো পাই, কিন্তু অনেক পুরনো সিগন্যাল। এই যে আমরা মানে এমনও হতে পারে যে এমন তারার আলো আমরা এখন দেখতে পাচ্ছি যে তারা অনেক বছর আগে মরে গেছে, তাই না? সূর্যকেও কিন্তু আমরা দেখছি যে সেটা একটা পুরনো সূর্য, 8 মিনিট 18 সেকেন্ড পুরনো সূর্য। তো অনেক পুরনো দূর থেকে যদি একটা সিগন্যাল আসেও, সেই সিগন্যাল কবে আসতেছে, এমন হতে পারে যে ওই সিগন্যালটা রেডিও ওয়েভের যে স্পিড, ওই স্পিডে আস্তে 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 ওই সিভিলাইজেশন মানে আপনার কি বলবো বিলুপ্ত হয়ে গেছে, এমন হতে পারে। তো দেখা যাক কি হয়। তো আমরা ওয়েট করতে পারি, কিংবা আপনি কনসিয়াসনেস কোনো কারণে যদি এমন সম্ভব হয় যে নিউরাল লিঙ্ক আছে ইলন মাস্কের, আপনারা যদি অদূর ভবিষ্যতে নিজেদের কনসিয়াসনেসটাকে কন্টেইন করতে পারেন, আপনার মাথা থেকে কপি করে সেটা ডিজিটাল একটা কপি করে ক্লাউডে রেখে গেলেন, তারপর আপনি চিন্তা করবেন ঠিক আছে আমি তো ফিজিক্যাল বডি মারাই যাবে, তো পরবর্তীতে কি হবে, কোনো প্যারালাল ইউনিভার্স আবিষ্কার হয় কিনা, কোনো একটা এলিয়েন বা অন্য কোনো লাইফ ফর্মে দেখা হয় কিনা। যদি না হয়, তাহলে এটা চেষ্টা করতে পারেন যে অনেক টাকা জোগাড় করে ইলন মাস্ককে বলতে পারেন, ভাই আমার কনসিয়াসনেসটা ইয়েতে ক্লাউডে রেখে দেন, তারপর আমি অনেক বছর পরে এই ক্লাউড মানে ওরা পুনরুজ্জীবিত হবে বা এই কনসিয়াসনেসটা কোনো একটা সারোগেটে বা একটা ডিভাইস দিয়েও মানে কি বলবো এটা হয়তো অ্যাক্টিভেট হবে। তখন ওরা যদি 1000 বছর পরে বের হয়ে দেখলো যে আদৌ কোনো এলিয়েন লাইফ ফর্ম আদৌ আছে কিনা, সেটা হতে পারে। আদারওয়াইজ এই মুহূর্তে আমার কাছে আসলে কোনো অ্যান্সার নেই। ভাইয়া, যদি একেবারে পার্সোনাল লেভেলে আপনাকে জিজ্ঞেস করি যে ইয়েস নো দিয়ে অ্যান্সার দিবেন, যে হোয়াট ডু ইউ থিঙ্ক, এলিয়েন আছে নাকি নেই? ইটস জাস্ট মানে এমন না যে অবজেক্টিভ অ্যান্সার হতে হবে, ইউ ক্যান চেঞ্জ ইউর অপিনিয়ন লেটার, মানে ইফ ইউ হ্যাভ এনি, মানে আপনার এই মুহূর্তে কি মনে হয়, ইটস ওকে ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু অ্যান্সার। আছে, মানে ধরো মানে মার্সে যদি কোনো একটা মাইক্রো অর্গানিজম পাওয়া যায়, সেটা একটা লাইফ ফর্ম,
ওই হিসাবে বললাম আর কি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে। So, আমি অ্যাজিউম করা ঠিক না, সো আই এম জাস্ট স্পিকিং আউট লাউড। মনে হচ্ছে আপনার কথা শুনে যে মেবি ইউ থিঙ্ক যে বাইরে লাইফ ফর্ম আছে, বাট তারা মেবি আমাদের চেয়ে বুদ্ধিমান না, এরকম কি কিছু? যেটার এক্সাম্পল দিলাম যে এখন একটা অন্য গ্রহের হ্যাঁ হ্যাঁ, মাইক্রোঅর্গানিজম, এখনো রাইট। হয়তো সেরকম বুদ্ধি বা লাইক কানেকশন তো তৈরি হয়নি, কারণ দেখা যায় আপনি যদি অনেকগুলো কনসিয়াসনেস একসাথে করেন, ইন দ্যাট কেস ইউর কনসিয়াসনেস ক্যান বি এক্সপ্লয়েটেড ইন আ থাউজেন্ড ফোল্ড। আপনি স্যার আইজাক আসিমোভের নেমেসিস নামে একটা বই আছে, যেটার যেটার আবেশে আরেকটা বই বাংলাদেশের জাফরি গোসালের লেখা, সেটা হচ্ছে 9903। এই দুটো বই পড়তে পারেন, যে কোনো একটা পড়লেই হবে আর কি। তো এটাতে হচ্ছে ছোট ছোট লাইফ ফর্ম কিভাবে মাইক্রোঅর্গানিজম এক হয়ে আপনার ইয়ে করে। থ্যাংক ইউ সালমান ভাইয়া। আর পাশাপাশি আমাদের আরো কিছু কোশ্চেন এসেছে, এবং একটা প্রশ্ন আমি খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে, যে আপনার একটা কাজের অগ্রগতি সম্পর্কে জানতে চেয়েছে একজন, বায়ো ইথানলের প্রোগ্রেস কি। তো আমি নিজেও আসলে এটা সম্পর্কে এতটা জানি না, বাট আই এম রিয়েলি গ্ল্যাড যে এরকম একটা প্রশ্ন এসেছে। তো ভাইয়া ওইটা হচ্ছে আমরা শুনবো, এবং পাশাপাশি কাজী আরিফ শাহরিয়ার ভাইয়াকে অনেক ধন্যবাদ। উনি লিখেছেন যে আপনার কাছ থেকে উনি সাজেশন চাচ্ছেন বেস্ট সায়েন্স ফিকশন রাইটার কারা। আমরা অলরেডি অনেকের কথা বলেছি, আই গেস উনি অনেকগুলো অ্যান্সার পেয়ে যাবে, বাট স্টিল আপনি যদি আরেকটু শর্ট করে আপনার প্রিয় সায়েন্স ফিকশন রাইটারদের নামগুলো আরেকবার বলে ফেলেন। এন্ড অলসো আমরা ইন্টারেস্টেড টু নো বায়ো ইথানলের প্রোগ্রেসটা কতটুকু। সায়েন্স ফিকশন রাইটার আমার আসলে অনেকেই প্রিয়। আমি শুধু একজনের নাম ইচ্ছে করে বলবো যাতে অন্যদের নাম না বলতে হয়, সেটা হচ্ছে আইজাক আসিমভ, যেটা একেবারে সবাই জানে, এই কারণে আমি বললাম। এটা নিয়ে আমি অনেকবার বলেছি এবং বইগুলোর কথা বলেছি। আর নাম্বার টু, বায়ো ইথানলের ব্যাপারটা হচ্ছে কি, ওইটা আসলে আমার আন্ডারগ্রেড থিসিস ছিল। So yeah, we have published a paper on that, and after that there are like some other students, আমাদের আন্ডারগ্রেডের কিছু স্টুডেন্ট, তারা কাজগুলো আগে মানে এগিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু বড় কথা হচ্ছে এটা আসলে এমন কোনো ইনভেনশন বা এমন কোনো রিসার্চ না, কারণ পুরো পৃথিবীতে অনেক বছর ধরে এইটার উপরে হাজার হাজার মানুষ রিসার্চ করেছে, পাবলিকেশন করেছে, এবং এটা অনেক বছর আগে, যেমন চোলাই করা মত বলতো না, ওই যে অনেক আগের কথা, এটা হাজার হাজার বছর আগের কথা বলছি, তখনও কিন্তু এই জিনিসটা ছিল, এই টেকনোলজিটা ছিল। সো সো মানে আমার টেকনোলজি, মানে আমার রিসার্চের পার্থক্য ছিল এটার একটা পার্সেন্টেজ, মানে আপনার ভেজিটেবল পিলস, তারপর বিভিন্ন সেলুলোলাইটিক মানে সেলুলোজিক যে ম্যাটেরিয়াল গুলো আছে, মানে গাছের পাতা, মানে সবুজ বা সেলুলোজ আছে এরকম টাইপের উচ্ছিষ্ট, এইগুলোকে ব্যবহার করে কিভাবে আপনার ইথানল প্রডিউস করা যায়। কিন্তু এটা অলরেডি এস্টাবলিশ একটা রিসার্চ, কিন্তু আমাদের টার্গেট ছিল যে অলরেডি যতটুকু রেকর্ড করা হয়েছে, মানে 100 কথার কথা 100 ml সাবস্ট্রেট থেকে আমি কত পার্সেন্ট, কত ml মানে বায়োইথানল প্রডিউস করব, সেটার যে পার্সেন্টেজ সেটাকে আমি বাড়ানোর চেষ্টা করছিলাম, এবং আল্লাহ দিলে মানে বাড়াতে পেরেছিলাম। 2-fold 3-fold মানে বাড়াতে পেরেছিলাম, মোটামুটি 4-5% থেকে সেটা 10-8-9-10 এরকম গিয়েছে, বিভিন্ন মাইক্রোঅর্গানিজমের স্ট্রেনের উপর ডিপেন্ড করে। তারপর এটা আসলে আমাদের পরে আমাদের আরেকজন স্টুডেন্ট, উনিও চেষ্টা করেছেন এটার উপরে কাজ করতে। তো দেখা যাক উনি আরো কতটুকু বাড়াতে পারেন জিনিসটাকে। এটা ইটস অনগোয়িং রিসার্চ। বাট আমি যেটা বলবো, এটা আসলে খুবই পরিচিত, খুবই বহুল আলোচিত এবং বহুল মানে কি বলবো, লাইক দিস ইজ এন ভেরি কমন রিসার্চ। এটা মানে অনেক জায়গায় হচ্ছে, স্পেশালি ব্রাজিল, আফ্রিকা, অনেক জায়গায়, ইন্ডিয়া, এসব জায়গায় কিন্তু এটার উপর রিসার্চ হচ্ছে। সো এই তো। থ্যাংক ইউ ভাইয়া। টেকনিক্যাল কোনো কিছু জিনিসও আমরা অলরেডি জেনে গেলাম। সো আমরা আবার যদি বইয়ের দিকে একটু ব্যাক করি ভাইয়া। সো আমরা অনেক ক্ষেত্রেই দেখি অনেকে অনুবাদ সম্পর্কে একটু কিছুটা জাজমেন্টাল হয়ে যায়, আবার অনেক সময় হচ্ছে সায়েন্স বা সায়েন্স রিলেটেড বইগুলোর প্রচার প্রসারও আমরা কিছুটা কম দেখি। আবার এই ক্ষেত্রে কথা বলতে গেলে চলে আসে যে লেখকদের রয়্যালটি বা অনুমতি নেয়ার যে ব্যাপারটা, এই ধরনের অনেক কিছু কমপ্লিকেশনস হচ্ছে আমরা জানি যে সায়েন্স ফিকশন বা অন্যান্য বইদের ক্ষেত্রেও আসলে আসে। এই জিনিসগুলোকে আপনি কিভাবে দেখেন? ওয়েল, আসলে এটা আমার পরিচিত বন্ধু বান্ধব কিংবা আমাদের যে গ্রুপ কমিউনিটি, তার মধ্যে অনেকেই লেখক দেখে, এই কারণে আমি কথাটা বলছি না। অনেকে বলতে পারে ভাই তো আপনি তো ওদের সাথে, এই জন্য আপনি ওদের কথা বলছেন, ব্যাপারটা কিন্তু এরকম না। আমি আগেই ক্লিয়ার করে রাখি, আমি নিজেও আসলে বই লেখার চেষ্টা করি বা লিখেছি বা এরকম কিছু, বাট মানে আমি খুবই অলস, আমি ছাপাই মানে ইয়ে করি না, পাবলিকেশনের দিকে যাই না। তো ইস্যু ইজ, বাংলাদেশের এখানে আসলে দুইটা সাইড থেকেই কথা হবে। রিসেন্টলি অনেকে কথা তুলেছে কেন এই রাইটাররা
অনুবাদ করে, অনুবাদ করার কেন তারা মৌলিক লিখে না, কিংবা অনুবাদ করে অনেকের লাইক প্রপার চ্যানেল ধরে তাদেরকে অনুমতি নেওয়া হচ্ছে না, কিংবা এই জিনিসটা কারণটা কি? মানে এরকম আরো অনেক ইস্যু আছে, সবগুলো ইস্যু আসলে এখানে বলা মানে আমি বলার কেউ না, বিকজ আমি আসলে মানে বড় কোনো প্রকাশক না, কিংবা বড় কোনো রাইটার বা অনুবাদক না। তো আমার এটা বলা উচিত না, কিংবা এই কারণে আমি জাস্ট সিম্পল যেটা বলতে চাই, আপনি আমাদের আর্থসামাজিক কথাটা চিন্তা করেন। যখন এই যে এই অনুবাদগুলো আসতো, এই অনুবাদগুলো যদি না থাকতো তাহলে কিন্তু বড় একটা অংশ আমাদের এইসব বইয়ের ব্যাপারে জানতাম না। মানে আমি সবার কথা বলছি না, যেমন আমরা যারা গ্রামে বড় হয়েছি, আমরা কিন্তু অনুবাদ করা ছাড়া আমাদের আসলে এতটা মানে রিচ ছিল না, তাই না? তাছাড়া আমরা এতটা ইংলিশও জানতাম না। আমি এখন নিজেও এতটা ভালো ইংলিশ জানি না যে এত বড় বড় ইংলিশ বই পড়বো, নন ফিকশন বইগুলো পড়বো। আমি নিজে এতটা নন ফিকশন পড়তে পারি না, বিকজ আমার জ্ঞান খুব কম এইসব ব্যাপারে। তো এইসব অনেক ইস্যুস আছে। তো তখন রাইটাররা যদি কিছু হলেও ওই স্টেপগুলো না নিতেন, তাহলে কিন্তু কেউ আপনার আমার কি খুব মানে বাইরে থেকে নয়েস আসছে? না, মোটামুটি ক্লিয়ার, বাট একটু হয়তো আসছে। আগের চেয়ে এই যে বইগুলো, এখন এই রাইটাররা যদি আমাদের এই বইগুলো উপহার না দিতেন, বড় বড় লেখকদের বইগুলো যদি তারা অনুবাদ করে না দিতেন, আমরা কিন্তু বড় একটা অংশ থেকে বঞ্চিত থাকতাম। এক নম্বর, এগুলো কিন্তু যে কয়টা মানুষ এগুলোর এগেনস্টে বলছে তার থেকে বেশি মানুষ কিন্তু এগুলো থেকে উপকৃত। সেটা সায়েন্স হোক, অন্য যে কোনো বই হোক, মানুষের কাছে কিন্তু বড় একটা মানে রিসোর্স তারা খুলে দিয়েছে। আরেকটা বড় কথা হচ্ছে, আপনি অর্থনৈতিক কথা যদি চিন্তা করেন, মানে মানুষ মনে করে বই লিখে এরা অনেক লাভবান হয়ে গেছে। সবাই কিন্তু হুমায়ুন আহমেদ না, সবাই জাফর ইকবাল খান না। ওই টাইমে একটা এরা ছিল, ওই টাইমে কিন্তু তাদের নেটফ্লিক্সের সাথে, তাদের ইউটিউবের সাথে কিন্তু টরেন্টের সাথে কিন্তু তাদের ইয়ে করতে হয়নি, কম্পিটিশন করতে হয়নি। এখন প্রচুর এন্টারটেনমেন্টের অপশন আছে, তাই না? তো এখনকার যে আমরা ইয়াং যারা আছে বা যারাই আছে, তারা কেবল চ্যানেল দেখছে, তারা নেটফ্লিক্স দেখছে, তারা মানে অনেক এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্মের সাথে যুক্ত। তারা কিন্তু সব, আর আমাদের টাইমে কিন্তু বই পড়াই ছিল হচ্ছে এন্টারটেনমেন্ট। মানে কি করতাম, সারাদিন হয়তো খেলতাম বাইরে, বাসায় এসে রাত্রেবেলা বই পড়তাম। এই দুটাই কিন্তু আমাদের এন্টারটেনমেন্টের ইয়ে ছিল, মানে কি বলবো, রিসোর্স ছিল বা উৎস ছিল, তাই না? তো সেই ক্ষেত্রে একটা মানে ওই টাইমের লেখকদের বই যেভাবে বিক্রি হবে, আর এখনকার দিনে সবার কাছে জিনিসগুলো ছড়িয়ে গিয়েছে, এখন কিন্তু অনেকেই চাইলে বই লিখতে পারে। আগে যেরকম খুব মানে তাদের বই চলতো, বা তাদের বই মানে এমন মানুষের কাছে পৌঁছাতো, খুবই মানে মানুষের মন মানসিকতা একরকম ছিল, কোয়ালিটি একরকম ছিল। মানে প্রকাশক, এখন তো অনেকেই এরকম আছে যে নিজেরা টাকা দিলাম, টাকা দিয়ে প্রকাশকদের কাছে বই ছাপাই। খারাপ বলছি না জিনিসটা, বাট জিনিসগুলো তো ঘটছে। তো আপনি যদি এখন টাকা দিয়ে খুব বাজে কোয়ালিটির বই ছাপান, এরকম ঘটনাও ঘটতে পারে। তো সেই হিসাবে কিন্তু এখন প্রতিযোগিতা, কোয়ালিটি মেনটেন করা খুবই কষ্টকর। সে জায়গায় আপনি আগে ধরেন 10টা 15টা 100টা লেখক বই ছাপাতো, বা 1000টা লেখক বই ছাপাতো, সে জায়গায় এখন 5000 লেখকের সাধ্য আছে বই ছাপানো। বাজারটা স্যাচুরেটেড। তারপর শুধু বাংলাদেশের মার্কেট না, বাইরের দেশের লেখকদের বই পড়ছে মানুষজন। সেই জায়গায় আপনি একটা মৌলিক বই ছাপালে কতটুকু মানে আপনি রিচ করতে পারবেন, বা কতজন মানুষ কিনবে, আপনি কত টাকায় বা এখান থেকে আয় করতে পারবেন, তাই না? তো এই কারণে আপনি একটা মৌলিক বই ছাপানোর আগে একটা পরিচিতি তো পাইতে হবে। সেই পরিচিতি পাওয়ার জন্য যদি আপনি এমন হয় যে আপনি ড্যান ব্রাউনের একটা বড় মিলিয়নস অফ কপি বেস্ট সেলার একটা রাইটারের বই আপনি অনুবাদ করলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার নামটা একটু হলেও ছড়াবে, রাইট? তখন আপনি একটা পরিচিতি পেলেন, সেই পরিস্থিতি দিয়ে আপনি একটা মৌলিক বই লিখলেন। ব্যাপারটা হচ্ছে এরকম। এটা একটা, এছাড়া আপনি হঠাৎ করে একটা মৌলিক বই লিখে বসলেন, সেটা আসলে খুব মানে এটা আসলে খুবই কষ্টকর হয়ে যাবে। আপনি বাজারে এত এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম বা বই প্ল্যাটফর্ম বা অন্যান্য সবার সাথে মানে কম্পিট করা, তাই না? এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে অনুবাদ। অনুবাদ যদি না করতাম, তো বললাম যে অনেকগুলো কিন্তু আমরা পরিচিত হয়েছে এই অনুবাদগুলোর মাধ্যমে। আর নাম্বার 3, সেটা হচ্ছে আপনারা যদি বাইরের দেশে বই যেভাবে মানুষজন পড়ে সেভাবে প্র্যাকটিস গড়ে তোলেন, রাইট? মানে যারা পাঠকরা যারা আছেন, যারা বই পড়েন, তারা যদি পিডিএফ না খুঁজে আপনারা যদি আসলেই পিডিএফ হোক কিংবা হার্ড কপি হোক, হোয়াটএভার ইট ইজ, আপনারা যদি কিনে পড়েন এবং সুলভ মূল্য না খুঁজে, সৌজন্য সংখ্যা না খুঁজে, আপনারা যদি অ্যাকচুয়ালি বইটা কিনে পড়েন, কারণ একটা মানুষের কিন্তু চিন্তাধারা, তার যে স্কিল বলেন, শুধু এগুলো না, তার তার সময় অনেক কিছুই কিন্তু এখানে, ক্রিয়েটিভিটি, ধীর শক্তি, অনেক কিছু কিন্তু একটা রাইটার সেখানে দিচ্ছেন, তাই না? সেই লেখকের মর্যাদা রাখার জন্য হলেও, তাদের সম্মান দেখানোর জন্য হলেও, কারণ এটা কিন্তু একটা মানে মানে বইটা যখন পড়ছেন, এটা কিন্তু ইন্টেলেকচুয়াল একটা প্রপার্টি। তো এটা একটা দাম আছে। আপনারা যদি এরকম মনে করেন না আমি চিপে কিনবো একটা বই, এরকম মানে আমি এই টাকা
ঠিক আছে অনেক দামি, বই কিনবো না। এইভাবে যদি চিন্তা করেন, আপনি যদি তাদেরকে প্রপার সম্মান এটুকু না দেন, তাহলে একটা রাইটার কেন এত কষ্ট করে একটা বই লিখবে? তো এমন যদি হয় যে বাইরের লেখকের কাছ থেকে ওনারা অনুমতি নিয়ে আসবে, তাদেরকে রয়্যালটি দিবে, ইন দ্যাট কেস ওনাদের বইয়ের কাটতি এবং বিক্রি দুটোই কিন্তু ওই লেভেলেই হতে হবে। সেইভাবে যদি ওনারা মার্কেট থেকে আউটকাম না আসে, মানে ওই ক্ষেত্রে কিন্তু ওনাদের কোনো সুযোগ থাকছে না একজন রাইটারকে রয়্যালটি দিয়ে, তাকে একটা পার্সেন্টেজ দিয়ে তারপর সেখান থেকে একটা লাভ তুলে নিয়ে আসা। তাছাড়া তাদের বই লিখে মানে ওইটুকু শখের বসে না হলে মানে এটা চালিয়ে যাওয়া খুবই কষ্টকর। আর 4 নাম্বার যেটা আমি বলতে চাই সেটা একটু পাঠকদের পক্ষে বলতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে আসলে বই কেনার জন্য যে বাজেট, সেটা মেনটেন করা একটু কষ্টকর। আসলে হচ্ছে কি, আমরা আমাদের এমপ্লয়মেন্ট সিচুয়েশন এমনই, সেক্ষেত্রে আমরা আমাদের দৈনন্দিন কাজকর্মের জন্য যে টাকা পয়সা লাগে সেটাও কিন্তু আমরা অনেক সময় হয়তো নিয়ে আসতে পারি না। তারপর আমাদের ম্যাস পিপল, আমাদের একটা বড় জনগোষ্ঠী কিন্তু আসলে দিন খেটে খাওয়া মানুষ, তাদের কিন্তু একটা বই কিনা অনেক বড় একটা বিলাসিতা, সত্যি কথা যেটা। তো আমরা যারা বই আদৌ কিনতে পারে বা যাদের মানে তাদের মধ্যে একটা বড় মানে যারা বই কেনার সামর্থ্য আছে, তাদের মধ্যে অনেক ছোট একটা পোর্শনের হচ্ছে মন মানসিকতা এরকম যে আমি অনেক টাকা দিয়ে হলেও বইটা কিনবো বাইরের দেশের মানুষদের মতো, তাই না? তো সেই ক্ষেত্রে খুব ছোট একটা ফ্র্যাকশন, তার উপরে আবার মার্কেটটা অনেক স্যাচুরেটেড, তার উপরে আবার অনেকগুলো এন্টারটেনমেন্ট প্ল্যাটফর্ম। সেই কারণে দেখা যায় যে আপনার বই কিনে পড়ার মতো বা একটা ওই এরকম পরিমাণ রয়্যালটি বা টাকা পয়সা কথা চিন্তা করে যেসব মানুষজন থাকবে, পাঠক থাকবে, সেই পাঠকদের সংখ্যা কিংবা সোসাইটিটা খুবই ছোট হয়ে যায়। সেই ক্ষেত্রে আসলে আবার সেই এতই ছোট একটা সোসাইটি, তার মধ্যে কয়জন পাঠকের বই তারা এত দাম দিয়ে কিনবে, তাই না? এবং বাকি যারা বললাম যারা কিনে পড়তে পারে না, এটা কিন্তু বিশাল বড়, তারা দিন আনে দিনে বাংলাদেশে অনেক মানুষ আছে দেখা যায় যে হয়তো খেতে পারে, তাদের অনেক মানে চাহিদা আছে, যেমন চিকিৎসা কিংবা পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার, এগুলোই খেতে পারে না। সে খাবার নাই, চিকিৎসা নাই, সে এমন একটা মানসিক জীবনযাপন করে সেখানে তার ধী শক্তির উৎকর্ষতাই হতে পারে না। সে বইয়ের ব্যাপারে যে এই চিন্তা করতে হবে, দেখা যায় যে ওই চিন্তাই তার মাথার মধ্যে জাগবে না। ইনফ্যাক্ট সবচেয়ে বড় কথা, আমাদের যে সিস্টেম, সেই সিস্টেমে বাচ্চা কাচ্চারা তারা কিন্তু ওই যে 18 বছর হলে বা 17 বছর হলে বা 14 বছর হলে যে একটা বাইরে সিস্টেম আছে, আপনি কোনো একটা কাজ করে খেতে পারবেন, বা লাইক খেতে পারার কথা বলছি, আই মিন লাইক ইউ ক্যান আর্ন উইথ ইউর স্কিল, বা একটা আপনি অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর যে আপনি নিজে একটা লাইফ লিড করতে পারবেন। আমাদের কিন্তু এরকম না। আমরা এখনো দেখা যায় যে আমরা যত 30 বছর হয়ে গেল বাবা মার সাথে থাকি, তাই না? বা আমাদের যে চাকরির যে ব্যাপার স্যাপার গুলো, আমরা কিন্তু ওরকম আর্ন করে নিজেদের চালানো অনেক কষ্ট হয়ে যায়। তো এরকম আর্থসামাজিক কথা চিন্তা করেও দেখা যায় যে অনেককে এত দাম দিয়ে বই কিনা সম্ভব হয় না। তো মানে এরকম অনেকগুলো সেক্টর আছে, ইটস কাইন্ড অফ লাইক লুপ। আপনি মানে এমন একটা লুপের মধ্যে আমরা আছি যে আমরা পাঠকদেরও কিছু মানে দোষ দিতে পারি না, দোষ আসলে পাঠকদেরও না, দোষটা আসলে লেখকদেরও না, আবার দোষটা আমাদের মানে সোসাইটিরও। মানে এই কারণে আমরা এজন্য আমরা বারবার বলি যে আমাদের বৈজ্ঞানিক বা বিজ্ঞান শিক্ষা, সেটার সাথে মানবিক শিক্ষা, সেটার সাথে মানে ব্যবসা, অর্থনৈতিক শিক্ষা, এগুলো সব ইন্টিগ্রেটেড থাকতে হবে। এগুলো থাকার পরেই আমরা আসলে চেষ্টা করতে পারি যে এমন একটা অর্থনীতি তৈরি করা যার মধ্যে আমাদের মানে বাস্তবিক যে চাহিদাগুলো আছে, মৌলিক চাহিদা এবং এই যে আমাদের নলেজ এবং আর্থিক যে চাহিদা, শুধু যে মানে মৌলিক চাহিদার সাথে আমাদের যে চিত্ত এবং আর্থিক যে চাহিদাগুলো আছে সেগুলোকে আমরা এক করতে পারবো। তো আমাদের আসলে নেক্সট জেনারেশনের কাছে বা পরবর্তী প্রজন্মের কাছে আমার এটাই মানে আশা থাকবে, কিংবা আমাদের আপনাদের যে এক্সপেকটেশন আই হ্যাভ ফর ইউ, দ্যাট ইজ আপনারা এই দুটোর মধ্যে একটা ব্রিজ তৈরি করবেন, এই দুটোর মধ্যে একটা একটা মানে মেলবন্ধন থাকবে, যার মাধ্যমে আপনারা মানে নিজেদের জীবনকে এবং জ্ঞানকে এবং বাস্তবিক যে জিনিসটার মানে যেটাকে বাস্তবিকভাবে আপনারা যদি পরিলক্ষিত করতে চান, এই 3টা জিনিসকে যাতে এক করে আনতে পারেন, তাহলে আমাদের আসলে মানবিক উৎকর্ষতা এবং লাইক মানে পুরোপুরি পরিস্ফুটিত হতে পারবে, হয়তো বা কাছাকাছি যেতে পারবে। তাছাড়া আমরা যদি শুধু একটা জিনিসের উপরে চেষ্টা করতে থাকি, তাহলে কিন্তু একটা ইমব্যালেন্স তৈরি হয়ে যাবে, এবং ওই ইমব্যালেন্সকে আবার ঠিক করার জন্য আরেক দিকে ইমব্যালেন্স তৈরি হবে। তো যাই করি আমরা একটু ব্যালেন্স রেখে কাজ করার চেষ্টা করি, সেটা শুরু করতে পারি পার্সোনাল লেভেলে নিজেদের প্র্যাকটিসের মাধ্যমে, তারপর হয়তো আমরা পরিবার থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, তারপর হয়তো পৃথিবী। তো এই আমার এক্সপেকটেশন সবার কাছে। খুবই
মানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস বলেছেন ভাইয়া, আসলে আমাদের বাস্তবতার সাথে তাল মিলিয়েই চলতে হবে। তো আরেকটা প্রশ্ন এসেছে, এটা অবশ্য আবার সেই হোয়াট ইজ দ্য কসমোলজিক্যাল ইম্প্যাক্ট অফ দ্য র্যাডক্লিফস ওয়েভ ফর আন্ডারস্ট্যান্ডিং আওয়ার গ্যালাক্সি ফরমেশন? প্রশ্নটি করেছেন কাজী আরিফ শাহরিয়ার ভাইয়া। তো ভাইয়া এই বিষয়ে কি কিছু বলতে যাচ্ছেন? এটার এটার সাথে ফেইমেন, রিচার্ড ফেইমেন, তারপর আপনার মানে যারা আপনার বোজন আছেন, তারপর মানে তারপর আপনার যে এক্সপ্যান্ডিং থিওরিজ, তারপর যে ফোর্স, আমাদের যে উইক ফোর্স, স্ট্রং ফোর্স গুলো আছে, তারপর তারপর আপনার রিসেন্টলি যে আপনার গ্র্যাভিটেশনাল ওয়েভের একটা আবিষ্কার নিয়ে আমরা, গ্র্যাভিটেশনাল র্যাপিং যে কথাগুলো আসছে, তারপর আমাদের টাইম এক্সপ্যানশন, মানে অনেক কিছু কিন্তু রিলেটেড। আমরা শুধু একটা থিওরি দিয়ে কিন্তু গ্যালাক্সি ফরমেশনকে মানে কি বলবো ডিফাইন কিংবা অ্যাড্রেস করতে পারবো না। তারপরে একটা ব্যাপার হচ্ছে যে বিগ ব্যাং থিওরি নিয়ে তো অনেক একটা অ্যান্টি পার্টি মানুষ, মানে একটা সোসাইটি আছে, তাই না? তো ওই যে এই র্যাডক্লিফস ওয়েভটা যেটা, এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে আসলে আমি এতটা পড়াশোনা করি নাই, এতটা কি আমি আসলে এটা নিয়ে মানে এটার ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন নিয়ে পড়াশোনা করিই নি। এটা দেখে আমার লাইক কি বলবো, লাইক আই ওয়াজ লাইক সিং সামথিং এলিয়েন স্ক্রিপ্ট। তো বাট এটাও কিন্তু হয়তো আমি ভুল জায়গায় দেখছি, কারণ এটা কিন্তু অনেক ভালো মানে এক্সপ্রেশন আছে। আই মিন বোধগম্য এক্সপ্রেশন ছোট করে নিয়ে আসে, এটাকে ওই যে গেমিফাই করা, লাইক এটাকে গল্পের আকারে নিয়ে আসে, এরকম কিন্তু আছে। বাট আনফর্চুনেটলি আমার যাওয়া হয়ে ওঠেনি। তো সে কারণে আমি এটার প্রপার এক্সপ্লেনেশন কিংবা এটাকে বোধগম্যভাবে উপস্থাপন আমি করতে পারবো না। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এই যে গ্যালাক্সি ফরমেশনের আন্ডারস্ট্যান্ডিং এর যে ব্যাপারটা, এর সাথে নট অনলি ওয়ান থিওরি, আপনার বাকি যে থিওরি গুলো আছে সেগুলোর একটা কোহেরেন্ট থাকতে হবে। এছাড়াও এছাড়াও আরো অনেক না জানা ব্যাপার স্যাপার আছে যেগুলো হয়তো আমরা এখনো জানি না। তো আদৌ জানবো কিনা সেটা আমার একটা বড় মানে প্রশ্ন। তো আহ, তো আমি যেটা আমি এটা নিয়ে যেটা কোশ্চেন মানে অ্যান্সার দিতে পারি সেটা হচ্ছে, আমার পর্যাপ্ত জ্ঞান কিংবা প্র্যাকটিস এই ব্যাপারে নেই আপনার প্রশ্নটা উত্তর দেওয়ার। আমি আমার অপিনিয়ন আসলে এখানে বলতে চাচ্ছি না, কারণ সেটা একেবারে পুরোপুরি আমার অপিনিয়ন হবে। আমি স্ট্যাটিস্টিক্যাল ডেটা ছাড়া আসলে অপিনিয়ন, স্পেশালি নট মানে যে এক্সিস্টেন্সিয়াল কোনো কোশ্চেনের অ্যান্সার আমি আসলে দিতে আগ্রহী না। হ্যাঁ, তাহলে হয়তো আমরা আমাদের এক্সিস্টেন্স নিয়ে অনেক ক্ষেত্রে একটু সন্দিহান হয়ে যেতে পারি, who knows। তো হ্যাঁ, সায়েন্স ফিকশন ইটস কাইন্ড অফ লাইক আমার অপিনিয়ন এক কথা, এটা আমার অপিনিয়ন, আমি আমার অপিনিয়ন কথা দিতে চাই না। রাইট। হ্যাঁ, যেটুকু আমরা জানি শেয়ার করার সময় আই গেস ওইটা শেয়ার করাটাই বেটার। ভাইয়া, সো আপনি যেহেতু এত অর্গানাইজেশনের সাথে ইনভলভ এবং এতগুলো ইনিশিয়েটিভে কাজ করেন, সো আই এম শিওর বা অ্যাটলিস্ট আমার কাছে মনে হয় যে একটা মানুষ তার জীবনে অনেক ধরনের ব্যর্থতাকে কিন্তু আসলে এমব্রেস করে চলতে হয়। কারণ যারা অনেক সাকসেসফুল, আমি হচ্ছে একটু গভীরভাবে দেখলে দেখা যায় যে তারা আসলে অনেক ব্যর্থতার পরে কিন্তু এত সাকসেস গেইন করে, মানে পথটা হয়তো এতটা মসৃণ হয় না। সো আপনি সেই ক্ষেত্রে কি এরকম কোনো মানে চ্যালেঞ্জেস, ফেইলিউরস এগুলোকে আপনি ডিল করেছেন কিনা বা কিভাবে করেছেন, এবং সেই ক্ষেত্রে কি আসলে বই কোনো হেল্পফুল ভূমিকা রাখতে পেরেছিল কিনা? আমার মনে হয় যে কয়েকটা অ্যাঙ্গেল থেকে আপনি এই কথাটা বলতে পারেন, বাট আপনি আপনার ভার্সনটাই বলেন। অবশ্যই, মানে আসলে স্ট্রাগলের মধ্যে কিন্তু এখনো যাচ্ছি। মানে ইনফ্যাক্ট এখন যে করোনা সিচুয়েশনটা হলো, এর মধ্যে কিন্তু আমাদের অনেক ইনিশিয়েটিভ বাজেভাবে বিপর্যস্ত হয়েছে। মানে আমি যদি টাকার হিসেবে বলি, সেটা মিলিয়নস, সেটা কিন্তু মিলিয়ন ছাড়িয়ে গেছে বাংলাদেশি টাকা। তো এরকম বড় অর্থনৈতিক মানে মানে একটা অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছি এই মুহূর্তে। আমরা এত বড় ল্যাব সেট আপ বলেন, সবকিছু বলেন, মানে এগুলোর তো আছি। তারপর তাছাড়া আমরা যখন অনেক ইনিশিয়েটিভ শুরু করি, সোজা কথা আপনার কোশ্চেনের উত্তর হচ্ছে হ্যাঁ, প্রতিনিয়তই যেতে হয়েছিল এবং হচ্ছে এবং ভবিষ্যতেও যেতে হবে, এটা। আর 2 নম্বর হচ্ছে বই এই ক্ষেত্রে সাহায্য করে কিনা। আসলে ছোটবেলা থেকেই বই সাহায্য করে আসতেছে। আমরা যে শুধু বিভিন্ন বইয়ের নায়কদের ব্যাপারে পড়ি, নায়িকাদের ব্যাপারে পড়ি, মূল চরিত্রের ব্যাপারে পড়ি, কিংবা কমিক্সের হিরোদের ব্যাপারে পড়ি, কোনো জায়গায় কিন্তু কোনো হিরোর কিন্তু এরকম কোনো কাজ নাই যে সে কোনো জিনিস ডিস্ট্রাক্ট করবে। সব জায়গায় কিন্তু তাদের থাকে যে সবচেয়ে বাজে অবস্থা কাটিয়ে উঠে কিভাবে আরেকজনকে হেল্প করা যায় কিংবা কোনো একটা জিনিস সমাধান করা যায়, তাই না? তো এরা আমাদের ইন্সপায়ারেশন বলতে গেলে
আর আমি শুধু যে বইয়ের আগ্রহ মানে বইয়ের উদাহরণ টানবো সেটা না, আমি কিন্তু আমার আশেপাশে মানুষ যারা আছে, মানে আমি আমার অনেক মানে মেন্টরসদের দেখেছি, আমাদের আশেপাশে অনেক বড় বড় সায়েন্টিস্ট বা আমাদের ইনভেস্টর কিংবা আমাদের বড় বড় ব্যবসায়ীদের দেখেছি যারা একটার পর একটা ফেলিয়ারের সম্মুখীন মানে একটা ব্যর্থতার সম্মুখীন হওয়ার পরও ঘুরে দাঁড়িয়েছে। এর মধ্যে আমি যদি আমাদের আরেকজন গেস্ট এখানে শামজাবের ছিল, মানে যখন টেক একাডেমি হওয়ার আগে আমরা একসাথে যখন কাজ করতাম, তখন আমাদের মানে এই স্কুলটা যখন প্রথম দিকে শুরু হয়েছে, তখন একটা খুবই মানে কষ্টকর একটা মানে সময়ের মধ্যে দিয়ে আমাদের যেতে হয়েছিল। মানে আমরা দেখা যেত যে আমাদের টাকা পয়সা নাই, স্কুলের যে রেন্ট দেওয়ার টাকা নেই, নিজেরা দুজন আমি দুজন টিউশন করতাম সেটার টাকা দিয়ে, মানে অনেক অনেক ভাবে ইয়ে হয়েছে। তারপর আমরা চেষ্টা করতাম বাচ্চা কাচ্চা বিভিন্ন স্কুলের সামনে সামনে দাঁড়িয়ে থাকতাম বাচ্চাদের মানে স্টুডেন্ট ভর্তির জন্য, মানে স্টুডেন্ট ভর্তি না, আই মিন লাইক ইনভলভমেন্টের জন্য, আমাদের সেবাটাকে পৌঁছানোর জন্য। তো তো মানে এর মধ্যে অনেক ঘটনা ঘটেছে, সেটা ফাইন্যান্সিয়াল হোক, সামাজিক হোক, টেকনিক্যাল হোক। আস্তে আস্তে এখন আপনি দেখতেই পাচ্ছেন যে মানে শামস কিংবা টেক একাডেমির অবস্থানটুকু এবং এর সাথে অন্য রিলেটেড যারা ছিল তারাও কিন্তু মানে যেমন টেক ল্যাব, তারাও কিন্তু খুব ভালো একটা পজিশনে আছে এবং তারা বর্তমানে অনেক মানে অনেকে রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড, দেশে দেশের বাইরে পুরো ওয়ার্ল্ডে তারা কিন্তু খুবই ভালো এবং জনপ্রিয় একটা ব্যক্তিত্ব। মানে এই জনপ্রিয়তা তো একটা মাপকাঠি, কিন্তু এর বাইরেও কিন্তু মাপকাঠি আছে। অ্যাজ আ হিউম্যান বিং, অ্যাজ আ মেন্টর, কিভাবে একটা জনগোষ্ঠীকে তারা ইন্সপায়ার করেছে, এগুলোর কিন্তু ব্যাপার আছে। তো আমি ওদের দেখেছি যে কতটুকু পরিমাণ কষ্ট করে তারা আজকে এই পর্যন্ত এসছে। তো জলজান্ত উদাহরণ তারাই, আর বেশি দূরে আসলে যাওয়া দরকার নেই। দেন আই স ইউ, মানে বেশি দিন আগের কথাও না, মানে একটা টাইমে মানে আমি তোমাকেও দেখেছি যে একটা ভিডিও নিয়ে বা অনেক চিন্তা ভাবনা করতা যে কিভাবে আর এটা করতে হবে বা আমি করবো, বাট হচ্ছে না কেন, অনেক চেষ্টা করতা। আর আজকে দেখো প্রতিদিন প্রতিদিন তুমি এক একটা প্রফেশনে আছো, এটা তো একটা ছোট ফ্র্যাকশন বলবো। তোমার পার্সোনালি অনেক কিছুই আছে যেটা আমি আসলে মানে আমরা আলোচনায় উঠে এসছে, সবকিছু হয়তো এখানে বলা সম্ভব না, কিন্তু সো ইউ ক্যান সি ইউরসেলফ অ্যাজ অ্যান এক্সাম্পল ফর দিস, তাই না? তো আমাদের আসলে সত্যি কথা বলতে কি সবারই ছোট বড় ব্যর্থতা এবং এর থেকে উঠে আসার গল্প আছে। এখন আমরা যারা লাইভটাই মুহূর্তে যারা দেখছেন, তাদের নিজস্ব অনেক গল্প আছে, যারা বই, আমাদের ফ্যামিলি, আশেপাশে অনেক মানুষজন কিংবা অন্য কোনো একটা যাদের চিনি না, তারা কিন্তু আমাদের ইন্সপিরেশন হিসেবে কাজ করেছে। তো এই ক্ষেত্রে আমার বইয়ের বা আমার কমিক্সে অনেক হিরোরা আছে। যেমন একটা খুব বাজে অবস্থা যখন হয় তখন আমি এটা বলি, ইন দ্য ব্রাইটেস্ট ডে ইন দ্য ব্ল্যাকেস্ট নাইট নো ইভিল শ্যাল এসকেপ ইউর সাইড। এটা এটা হচ্ছে গ্রিন ল্যান্টার্নের একটা বই। আমারও খুবই পছন্দের একটা কথা এটা। তো এটা আর কি, সো এটা আপনি পুরোটা যদি দেখেন যেরকম বলি, দ্য ব্রাইটেস্ট ডে ইন দ্য ব্ল্যাকেস্ট নাইট নো ইভিল শ্যাল এসকেপ ইউর সাইড, লেট দ্য সোল ওয়ার্শিপ উইথ আ স্মাইল, পিওর মাই পাওয়ার, গ্রিন ল্যান্টার্স নাইট। সে জায়গায় আমি গ্রিন ল্যান্টার্সটাকে চেঞ্জ করে বলি গুড উইলস লাইট, মানে এটা হচ্ছে আমার ভার্সন আর কি। তখন আমি লাইক আই গেট সামহাউ আই গেট অ্যান ইন্সপাইরেশন, যখন এটা অন্য মানুষ থেকে আসে না, নিজেকে মোটিভেট করার জন্য বা নিজেকে বাজে সিচুয়েশন থেকে, মানে ইটস কাইন্ড অফ লাইক সেলফ ইনজেকশন। তো এটা একটা খুবই সিলি, এটা আমি ছোটবেলা বাচ্চা হিসেবে এটা শুরু করেছিলাম, এখন আমি জিনিসটা টানি, এটা হয়তো একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু মানে আমি আসলে এতটাও নিজে কিন্তু এতটাও সফল না, আই এম নট এন লাইক সাকসেসফুল পারসন, বাট আমার স্টুডেন্টরা বা অনেকে যাদের সাথে কাজ করেছি তারা কিন্তু অনেক সাকসেসফুল এবং অনেক জায়গায় গিয়েছে এবং ইনশাআল্লাহ অনেক বড় জায়গায় যাচ্ছে, ভালো ভালো কাজ করছে। এটাকেই আমার সার্থকতা বলতে পারি। মানে আমি নিজে কিন্তু আসলে কিছু না, আমি নিজে কোনো মাইলস্টোন মানে আমি পৌঁছাইনি, আমি নিজে কোনো মানে অ্যাচিভমেন্ট বা আমার কোনো অ্যাকমপ্লিশমেন্ট নেই, কিন্তু আমার স্টুডেন্টদের বা আমি যাদের সাথে কাজ করেছি তাদের অনেক বড় বড় অ্যাকমপ্লিশমেন্ট আছে। সো দ্যাটস মাই অ্যাকমপ্লিশমেন্ট, এই একটা জিনিস, আর কিন্তু কিছু না। সো আমি ওদেরকে দিয়ে ইন্সপায়ার্ড হই, ওরা আমাকে ইন্সপায়ার করে, বই ইন্সপায়ার করে, ওদের ব্যর্থতা থেকে ওরা যেভাবে নিজেদের উঠে নিয়ে আসে, অনেকে খুব বাজে অবস্থা ছিল সেখান থেকে কিভাবে আজকে ওরা অনেক ভালো একটা জায়গায় আছে। সো বইয়ের পাশাপাশি তারা আমার স্টুডেন্টরা, আমার টিচাররা, তারা সবাই আমার ইন্সপিরেশন। এবং আমার আশেপাশে যারা কাজ করছে, তুমি আছো, সবাই আছে, আমার ফ্যামিলির মানুষজন যারা অনেক কষ্ট করছে, সবাই আমার ইন্সপিরেশন। থ্যাংক ইউ ভাইয়া। আমার একটা কোট কয়েকদিন আগে অন্য একজন পার্সনের স্পিচে আমি পেয়েছিলাম, ওইটার কথা মনে পড়ে গেল আপনার কথাগুলো শুনতে, যে একজন ট্রু লিডারের কাছে সবকিছুই রিসোর্সের মতো দেখা যাবে। মানে একটা ট্রু লিডার সবকিছু থেকে ইন্সপায়ার্ড হবে, আর যদি হচ্ছে এই অ্যাটিটিউডটা আমাদের না থাকে তাহলে হয়তো আমাদের মনে হবে যে সবকিছুই প্রবলেম।
তো আপনি এই সব প্রবলেমের ভেতর থেকেও যে সবাইকে আসলে ইন্সপিরেশন হিসেবে নিয়ে কাজ করে যাচ্ছেন, এটা হচ্ছে দেখে আমিও খুব ইন্সপায়ার্ড হয়ে গেলাম। ভাইয়া, আমার মনে হয় যে আমরা আজকের মতো লাইভের শেষ দিকে চলে এসেছি। তো বিদায় নেওয়ার আগে একটা ছোট কোয়েশ্চেন, যে আপনি কি মনে করেন কিনা যে ছোট বাচ্চাদের জন্য টেক্সট বুক বেশি গুরুত্বপূর্ণ নাকি টেক্সট বুকের বাইরের পড়াটা বেশি গুরুত্বপূর্ণ? এই প্রশ্নটার উত্তর দিবেন। আর পাশাপাশি আমাদের দর্শকদের জন্য ইন জেনারেল যদি কোনো কথা আপনার থেকে থাকে, বা ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ানের ভিউয়ারদের জন্য। অ্যান্ড অলসো কাজী আরিফ শাহরিয়ার ভাইয়াকে ধন্যবাদ, উনি শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং উনি লিখেছেন যে ইউ আর বোথ ফেনোমেনাল উইথ দ্য স্পিচেস, থ্যাংক ইউ, থ্যাংকস বোথ অফ ইউ। তো থ্যাংক ইউ ভাইয়া, আপনাকেও আসলে আমাদের আড্ডায় জয়েন করার জন্য, এবং পাশাপাশি অন্য সব দর্শকদের জন্য যারা আসলে সবসময় ইন্টারাকশনের মাধ্যমে আমাদের আড্ডাটাকে আরো বেশি লাইভলি করে তুলেছেন। তো থ্যাংক ইউ এভরিওয়ান। সালমান ভাই, আপনি অ্যান্সার গুলো যদি দেন। জি, ধন্যবাদ। প্রথমত হচ্ছে আমাদের যে টেক্সট বুক ভার্সন কিংবা পড়ালেখা মানে শিক্ষার যে বর্তমান টার্মটুকু কিংবা যে পদ্ধতিতে আগাচ্ছে, এটা কিন্তু একটা এভলিউশনারি প্রসেস, কনস্ট্যান্টলি মানে ইভলভ করছে, তাই না? তো এখন একটা এই পর্যায়টা একটা কোকুন পর্যায় হিসেবে ধরা যায়, মানে ইটস অলওয়েজ ট্রানজিশন। আমরা আগে যেভাবে মানে পড়াশোনা করেছি, অনেক আগে গ্রিকরা কিন্তু অনেকটা ডায়ালগ বেসিসে পড়াশোনা করত, তাই না? সেটা কিন্তু অনেক দিন ধরে চলেছে। এই ইন্টারাকশনের কিন্তু একটা মূল্য আছে বলে এখনো এই যে আমরা এখন অনলাইন ক্লাস করছি, সবসময় কিন্তু আমরা মনে করি না ক্লাসে যে কখন আমি অ্যাজ এ মানে যেহেতু আমি ইউনিভার্সিটিতে ক্লাস নিতাম, তো আমিও চিন্তা করি কবে ক্লাস খুলবে এবং স্টুডেন্টরাও চিন্তা করে কবে ক্লাস খুলবে, মানে সবার ক্ষেত্রে আর কি, আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে। তো এই যে এইভাবে ইন্টারাকশনের কিন্তু একটা বড় প্র্যাকটিস হাজার হাজার বছর ধরে আছে। তো এখন এই যে পৃথিবীতে যেভাবে র্যাপিড চেঞ্জ গুলো হচ্ছে বর্তমান প্রযুক্তিক উৎকর্ষতার মধ্যে দিয়ে, অনেকগুলো টিচিং প্ল্যাটফর্ম কিন্তু তৈরি হয়ে গেছে। আর এর মাধ্যমে কিন্তু আমরা পুরো মানে পূর্ববর্তী শিক্ষা প্রদানের যে উপকরণ কিংবা যে ব্যবস্থা, সেটা থেকে অনেকটুকু অন্যভাবে ভাবার অবকাশ কিন্তু আমরা এখন পাচ্ছি এবং দেখছিও এবং করছিও, তাই না? পরবর্তীতে টেক্সট বুক বলেন বা যাই বলেন, সেটা কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন এবং পরবর্তী পৃথিবীর যে ব্যবস্থা, সেটা কারণ পৃথিবী কিন্তু অনেকভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন আমাদের হেলথের উপর, মানে আমাদের যে ফিজিক্যাল বডি, তার উপরে কিন্তু একটা থ্রেট আসলো, এই যে করোনা সিচুয়েশন। পরবর্তীতে যদি আমাদের মেন্টালিটির উপর একটা থ্রেট আসে, বলা যায় না নেচার কখন কিভাবে ব্যবস্থা নেয়। তো এগুলোর উপর বেস করে মানে শিক্ষা ব্যবস্থা পুরোপুরি অন্যরকম হয়ে যাবে। তারপর এখন বলছে যে ডিগ্রি লাগবে না, তোমার স্কিল থাকলেই হবে। তারপর আগে হয়তো ডিগ্রির দাম ছিল, এখন বলছে তোমার স্কিলের দাম বেশি, তাই না? তো এগুলোর উপর বেস করে তারপর নেক্সট জেনারেশন জব মার্কেট কিরকম হবে, তো সবকিছুর উপর বেস করে আমি যেটা বলতে পারি, টেক্সট বুক মানে টেক্সট বুকের উপর যে আপনার মানে আমাদের যে পাঠ্য বই, মানে বই ফিজিক্যাল, মানে এই শারীরিক বা এই অবস্থাটুকু, মানে কাঠামোবদ্ধ শিক্ষার উপর আমাদের যে মানে দৈনন্দিন চাহিদা কিংবা এটার যে একটা মানে আমরা এটার উপর নির্ভরতা, এটা অনেকটুকুই বদলে যাবে। এবং মানে নতুন যে প্রজন্ম, সেইটার শিক্ষার জন্য যেরকম সহজলভ্য কিংবা আরো কম সময়ের মধ্যে কিভাবে শিক্ষা লাভ করা যায় কিংবা আরো উৎকর্ষতার মাধ্যমে শিক্ষাকে আত্মস্থ করা যায় এবং সেটাকে কাজে লাগানোর জন্য আমাদের মানে উন্নয়নগুলো হয়, এরকম শিক্ষা ব্যবস্থা আরো আসবে। কিন্তু এখন আমরা সেগুলো দেখতে পাচ্ছি না। এগুলো আমরা কিন্তু এখন ওই যে কোকুন পর্যায়ে আছি, মধ্যস্থ একটা পর্যায়ের মধ্যে আছি, অনেকগুলো ট্রায়াল এন্ড এররের মধ্যে দিয়ে যাচ্ছি যে কোনটার মধ্যে যে ঠেকবে। তো এখনই বলা যাচ্ছে না যে টেক্সট বুকের ব্যবস্থা কতদিন পর্যন্ত থাকে, তবে এটা থাকবে, অনেকদিনই থাকবে। কিন্তু অলরেডি কিন্তু আমরা একটা আভাস পাচ্ছি যেটা শীঘ্রই চেঞ্জ হয়ে যাচ্ছে। নতুন নতুন প্রযুক্তি কিংবা সিস্টেম কিংবা এটার আমাদের যে পড়ালেখার পদ্ধতি, সেটা অ্যাকচুয়ালি টেক ওভার করবে। আর 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 এটা পরে যেটা শেষ করতে যাচ্ছি, যে আমাদের যা দর্শকরা আজকে দেখেছেন, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা আপনাদের সময় দিয়েছেন, আপনারা আগ্রহ প্রকাশ করেছেন এবং আপনারা আপনাদের মনোভাব ব্যক্ত করেছেন কিংবা প্রশ্ন উত্থাপন করেছেন। সবাইকে আমি সাধুবাদ জানাই, ধন্যবাদ জানাই। এবং সবশেষে আমি আসলে ধন্যবাদ জানাই হচ্ছে নাহিয়ানকে। নাহিয়ান খুবই এনথুজিয়াস্টিক একটা মানুষ। সে যে পরিমাণ বই পড়েছে এবং যে পরিমাণ বই তার পিছনে আপনারা একটু দেখেন, এটা একটা ফ্র্যাকশন। মানে আমি চিন্তা করি যে ভূমিকম্প হলে ওর কি হবে, মানে এই বই যদি তার উপর পড়ে, সে তো ওখানে মানে বই সমাধি হয়ে যাবে তার, মানে বিশ্বাস নাই করেন এই পরিমাণ বই তার, মানে
সে পড়েছে এটা এবং তার কালেকশনে আছে। এবং আমি আমাদের শেষ সাথে আমি যেটা বলতে চাই, আহ, আপনি মানে নাহিয়ান যে কাজটা করে, আমি এই যে আপনি তুমির মধ্যে চলে আসছি, বাট পার্সোনালি আসলে আমি ওকে তুমি বলেই ডাকি। তো যেটা হয়েছে যে আহ, একটা মানে একটা কালচার, এই যে বইয়ের যে কালচারটা, এটা কিন্তু অনেকভাবে আমরা ইনফেক্টেড হয়েছিল। ইনফেক্টেড কথাটা আমি ব্যবহার করেছি। এরকম নায়ানের মতন আরো অনেকেই আছে যারা বুক রিভিউ দিচ্ছেন, তারা কিন্তু এখনো চেষ্টা করে যাচ্ছেন যে ইনফেকশন থেকে কিভাবে আমাদের জেনারেশনটাকে বই প্রীতি মানে একটু মানে রিভাইভ করা যায়। আমি বলবো না যে নিয়ে আসা যায়, কারণ বই প্রীতি কিন্তু আমাদের ছিল, এটা একটু হয়তো মাঝখান দিয়ে কিছুটা মানে স্তীমিত হয়ে যাচ্ছিল। এবং আমি খুব মানে ধন্যবাদ জানাই, আমি খুবই লাইক আই এম রিয়েলি গ্রেটফুল that some people like Nahian and Nahian himself, they are trying, they are making videos every day. মানে আপনি জাস্ট এটা চিন্তা করেন যে একটা প্রতিদিন একটা বুক রিভিউ করার জন্য কি পরিমাণ রিসোর্স, কি পরিমাণ মানে পড়াশোনার মধ্যে দিয়ে যেতে হয়, সেটাকে ভিডিও করা, সেটাকে আবার এডিট করা, মানে অনেক জিনিস কিন্তু এখানে ইনভলভ। এই কাজটুকু কিন্তু আপনাদের জন্য নাহিয়ান করে যাচ্ছে। সে কিন্তু এখানে তার চ্যানেল পেইড না, সে কারো কাছে মানে আমি জানি না স্পন্সর কিনা, আমার মতে সে এটা করে না, সেটা একেবারেই ভলান্টিয়ারি, পুরোপুরি মানুষের জন্য ফ্রিতে নিজের টাইম, নিজের মেধা দিয়ে যাচ্ছে। এবং শুধু সে নিজে এই কাজটা করেছে, এর পাশাপাশি সে কিন্তু আরো অনেককে ইন্সপায়ার করেছে সেম মানে এই কাজটা করার জন্য। এটা আমি বলবো যে তার বড় একটা সাকসেস। কারণ একলা যতটুকু মানুষকে সে রিচ করতে পারবে, সেম মানে একই জিনিস দিয়ে যদি অনেকে থাকে তাহলে কিন্তু আরো রিচ হবে এবং আরো মানুষের মধ্যে এই জিনিসটা ছড়িয়ে দিতে পারবে। বইয়ের ব্যাপারে যে বইয়ের প্রীতিটা বা বইয়ের ব্যাপারে আগ্রহ জাগানো, প্রীতি বাদ দিলাম, আগ্রহ জাগানো। তো এই কারণে আমি নাহিয়ানের প্রতি অত্যন্ত মানে কি বলবো, আমি আই লাইক রিয়েলি গ্রেটফুল এবং সাধুবাদ জানাই নাহিয়ানের এই প্রজেক্টটাকে। এবং তুমি মানে আরো পরিধিটা তৈরি হও ইনশাল্লাহ, মানে এটা আরো ছড়িয়ে যাবে। এবং মানে আমাদের সবার যে ইচ্ছা এবং আমাদের যে সবার মানে আগ্রহ, এই মানে জ্ঞান বিতরণ কিংবা জ্ঞান ছড়ানোর এই প্ল্যাটফর্ম গুলো বিভিন্নভাবে যে যার জায়গা থেকে চেষ্টা করছি। তো ঘুরে ফিরে অভিযান বই নিয়ে নাহিয়ান, এই পেজটা আপনারা ফলো করবেন এবং আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আমি কি সাবস্ক্রাইব বলি নাই, সাবস্ক্রাইব বলছি, রাইট? এটা একটা রানিং মিম এবং রানিং জোক নিয়ে আসলাম। বাট হাউএভার প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল এবং আপনারা ফলো করতে থাকেন। এবং আপনারা জিনিসটাকে যদি কেউ নিজেদের কোনো সাজেশন থাকে কিভাবে চ্যানেলটাকে আরো এন্টারটেইনিং করা যায়, কারণ শুধু যে আমরা একটা খটমটে কথাবার্তা বলবো তাই না, নাহিয়ান কিন্তু যথেষ্ট চেষ্টা করে মানুষকে এঙ্গেজ করতে। আপনার যদি এঙ্গেজমেন্টের আরো কোনো সাজেশন থেকে থাকে বা কোনো বই যদি আপনারা পার্টিকুলারলি চান সেটাকে মানে রিভিউ করতে, আপনারা প্লিজ কন্ট্যাক্ট করবেন। এবং আমি নিজে পার্সোনালি সবার সামনে বলছি, ডক্টর জেবা ইসলাম সিরাজের একটা বই আছে বিজ্ঞানের মজার পাঠশালা, এই বইটা আমি লিঙ্ক পাঠিয়ে দিব, পিডিএফ লিঙ্কটাও আছে। এবং এটার আমি চেষ্টা করছি ম্যাডামের কাছ থেকে একটা হার্ড কপি নিয়ে আসতে। তো আমরা খুবই খুশি হবো যদি বইটা নাহিয়ান কোনোদিন রিভিউ করে। এবং আপনার মানে এবং এটা ইভেন আমরা চেষ্টা করছিলাম যে পাঠ্য বই হিসেবে গভর্নমেন্ট এটাকে নেয় কিনা। সো আমাদের বড় আরো বইয়ের প্রজেক্ট আছে যেটা নিয়ে আমরা হয়তো আরো বলবো। তো আজকে 2 ঘন্টা প্রায় হয়ে গিয়েছে। আমি সবাইকে ধন্যবাদ জানিয়ে, নাহিয়ানকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি আসলে শেষ করতে যাচ্ছি। নাহিয়ান, তুমি তোমার দর্শকদের থেকে যদি বিদায় নেওয়ার। অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। আপনি আসলে আমার কথাগুলোই অনেক সুন্দর করে গুছিয়ে সবাইকে বলে দিলেন, তো অনেক ধন্যবাদ। আমি আসলে এত বেশি কিছু করিনি, আমি জাস্ট নিজে পড়তে পছন্দ করি, আমি যা পড়ি সেটি যেভাবে পারি, যতটুকু আমার সামর্থ্য সাধ্য আছে আমি শেয়ার করার চেষ্টা করি। আর এখন পর্যন্ত আমাদের পেজের ভিডিওগুলো স্পন্সর্ড না, বাট আপনি যেমনটা বললেন যে সাস্টেনেবল করার জন্য সবকিছুই হয়তো অনেক ক্ষেত্রে বিজনেস মডেলের সাথে লিঙ্ক থাকলে জিনিসগুলো আরো ইজিয়ার হয়। সো ফিউচারে অবশ্যই কোয়ালিটি মেনটেন করে এবং আমি যেমন ভাবে আসলে দেই সেভাবেই যদি আসলে পসিবল হয়, সো স্পন্সরশিপের অপশনও আর কি ভবিষ্যতের জন্য আমরা তোলার থাকলো, সেটি এখন পর্যন্ত হয়নি, তো ভবিষ্যতে হবে না এমনটাও আমি বলতে পারছি না। আর এটা আর কি আপনার রেসপন্সের উত্তর ছিল। আর পাশাপাশি আপনাকে অনেক বেশি ধন্যবাদ, আমি খুবই আনন্দিত এবং আমার মনে হয় আমার দর্শকরাও অনেক বেশি এক্সাইটেড, যারা এই মুহূর্তে লাইভে নেই তারাও হয়তো অনেকে পরবর্তীতে ভিডিওটা দেখবে এবং অনেক বেশি উপকৃত হবে। আপনার মতো এত ডাইনামিক পার্সোনালিটির একজন মানুষকে আমরা আমাদের সাথে পেয়ে খুবই আনন্দিত এবং আই এম রিয়েলি গ্রেটফুল যে আপনি আসলে আমাদের ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছেন। অলসো শামস ভাইকে সারপ্রাইজ রেসপন্সের জন্য আরেকবার ধন্যবাদ জানাচ্ছি। তো
তো থ্যাংক ইউ ভেরি মাচ সালমান ভাইয়া। আমরা আজকের মতো এখানেই তাহলে বিদায় নিচ্ছি। সবাইকে অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।